এক কোটিপতি তাকে অপমান করার জন্যই নিজের অর্ডার ফ্রেঞ্চ ভাষায় দিল। ওয়েট্রেস নীরবে হাসল। সে জানত না যে মেয়েটি 7টি ভাষা জানত এবং তাদের মধ্যে একটি তার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। রেস্তোরাঁ স্বর্ণতারার ঐশ্বর্যের ছটায় চারপাশ ঝলমল করছিল। ছাদ থেকে ক্রিস্টাল ঝাড়বাতিগুলো কৃত্রিম নক্ষত্রপুঞ্জের মতো ঝুলছিল, যা সাদা রেশমি টেবিল ক্লথ এবং চকচকে রূপালী কাটলারির উপর আলো ছড়াচ্ছিল। এটি এমন এক জায়গা ছিল যেখানে ক্ষমতাশালী লোকেরা তাদের ক্ষমতার উৎসব পালন করতে আসত, যেখানে টাকা শব্দের চেয়ে বেশি জোরে কথা বলত এবং যেখানে অঞ্জলি শর্মার মতো মহিলারা অদৃশ্য ছিল। অঞ্জলি নিজের ডান হাতের তালুর ওপর ট্রেটিকে নিখুঁতভাবে ভারসাম্য রেখে টেবিলগুলোর মাঝখান দিয়ে হাঁটছিল। সে এখানে কয়েক মাস ধরে কাজ করছিল, সবসময় একই রুটিন: তাড়াতাড়ি আসা, পরিষ্কার করা, পরিবেশন করা, হাসা এবং ক্লান্ত পা ও নিজের সম্মান নিয়ে বাড়ি ফেরা। কারণ এটি একমাত্র জিনিস ছিল যা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারত না, তার সম্মান। সেই রাতে রেস্তোরাঁয় বিশেষ ভিড় ছিল। ব্যবসায়ী, নেতা, স্থানীয় হসিতি সবাই হাসাহাসি করছিল। পানপাত্রগুলো একে হ্যাঁ শেফ, শুধু রাতটা অনেক লম্বা। প্রতিটি রাতই লম্বা হয় যখন তুমি এমন লোকেদের জন্য কাজ করো যারা মনে করে টাকা তাদের তোমার থেকে শ্রেষ্ঠ করে তোলে। রোহান নিজের অ্যাপ্রনে হাত মুছল। কিন্তু মনে রেখো, আমি সবসময় কি বলি, মর্যাদা অমূল্য এবং তোমার একটি আঙুলে ওদের সবার মানিব্যাগের চেয়ে বেশি মর্যাদা আছে। অঞ্জলি হালকা হাসল। রোহান সেই অল্প কয়েকজন লোকেদের মধ্যে একজন ছিল যে সেই জায়গায় তার সাথে মানুষের মতো ব্যবহার করত। বাকিরা, এমনকি কিছু সহকর্মীও তাকে একজন শান্ত মেয়ে হিসেবে দেখত, যে কখনো অভিযোগ করে না, যে সামান্য টিপস আর তিরস্কারপূর্ণ নজরকে কোনো কথা না বলে গ্রহণ করে নেয়। কেউ জানত না সে কেন চুপ থাকত। কেউ ভাবতেও পারত না সেই গভীর চোখের পেছনে কি লুকিয়েছিল, যা সবকিছু এমন এক তীব্রতা দিয়ে দেখত যা খুব কম মানুষই লক্ষ্য করত। সদর দরজাটি সেই বিশেষ আওয়াজের সাথে খুলল, যা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনের ঘোষণা করে। অঞ্জলি স্বাভাবিকভাবেই ঘুরে দেখল দুজন ব্যক্তি ভেতরে আসছে। প্রথমজন বয়সে বড়, তার চুল সাদা, নিখুঁতভাবে পেছনে আঁচড়ানো। স্যুটটি সম্ভবত অঞ্জলির সারা বছরের বেতনের চেয়েও দামি ছিল। সে সেই স্বাভাবিক অহংকারের সাথে হাঁটছিল যা এমন লোকেদের মধ্যে থাকে যাদের জীবনে কখনো কোনো কিছুর জন্য চিন্তা করতে হয়নি। দ্বিতীয়জন যুবক, সম্ভবত 30-এর মাঝামাঝি, যার চালচলন দেখে মনে হচ্ছিল দুনিয়াটা তার জন্মগত অধিকার। দুজনেই কোনো একটা বিষয়ে হাসাহাসি করছিল। ম্যানেজার প্রায় দৌড়ে তাদের কাছে গেল। সিংঘানিয়া সাহেব, আজ রাতে আপনাকে আমাদের এখানে পেয়ে আমরা কতটা সম্মানিত হয়েছি। আপনার প্রিয় টেবিলটি প্রস্তুত আছে। রুদ্র সিংঘানিয়া। অঞ্জলি এই নাম অনেকবার শুনেছিল। সে পুরো অঞ্চলের এক লাক্সারি রেস্তোরাঁ চেইনের মালিক ছিল, রিয়েল এস্টেট ইনভেস্টর, এবং গুজব অনুযায়ী সে এমন এক ব্যক্তি ছিল যে যাদের নিচু মনে করত তাদের অপমান করে মজা পেত। ম্যানেজার কবিতা দেসাই অস্থির অভিব্যক্তিতে অঞ্জলির কাছে এলো। অঞ্জলি, তোমাকে 7 নম্বর টেবিলটা সামলাতে হবে। ওরা সিংঘানিয়া পরিবারের লোক। টেবিল 7? কিন্তু ওটা তো সবসময় মার্কোস সামলায়। মার্কোস ব্যস্ত আছে, আর ওরা এইমাত্র এসেছে। এখনই যাও। অঞ্জলি নিজের পেটে একটা অস্বস্তি অনুভব করল, কিন্তু কোনো প্রতিবাদ না করে মাথা নাড়ল। এটি তার কাজ ছিল এবং তার এই কাজের খুব প্রয়োজন ছিল। সেই টেবিলের কাছে গেল যেখানে দুজনই আগে থেকেই বসেছিল। অঞ্জলি যখন পৌঁছল, দুজনেই নিজেদের গল্পে মত্ত ছিল। শুভ সন্ধ্যা স্যার, স্বর্ণতারাতে আপনাদের স্বাগতম। আমার নাম অঞ্জলি এবং আমি আজ রাতে আপনাদের ওয়েট্রেস হিসাবে থাকব। শুরুতেই কি আমি আপনাদের পানীয়র জন্য কিছু দিতে পারি? রুদ্র অবশেষে নজর উঁচু করল, কিন্তু তার চোখে দেখার জন্য নয়। সে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখল যা অঞ্জলি খুব ভালোভাবে জানত। সেই নজর যা বিচার করে, যা কয়েক সেকেন্ডেই মানুষকে তুচ্ছ করে দেয়। দেখো বিরাট, সে সেই যুবককে বলল, অর্থাৎ তার ছেলেকে, কতটা ভালো যে ওরা আমাদের সবচেয়ে সুন্দর মেয়েটিকে পাঠিয়েছে। বিরাট হালকা হাসল, যদিও সে হয়তো মেনু পড়তেও জানে না, তাই না বাবা? দুজনেই হাসল। অঞ্জলি নিজের পেশাদার হাসি বজায় রাখল, যদিও ভেতর থেকে তার মনে হচ্ছিল বুকে সূচ ফুটছে। সে এই ধরনের মন্তব্য সহ্য করতে শিখে গিয়েছিল। সে শিখেছিল যে উত্তর দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। আপনি কি পান করতে চাইবেন? সে শান্ত গলায় আবার জিজ্ঞেস করল। রুদ্র মেনু তুলে নিল এবং খুব মনোযোগ দিয়ে দেখার নাটক করল।
তারপর ছেলের দিকে তাকিয়ে এমনভাবে হাসল যা শুভ কিছু নির্দেশ করছিল না। জানো বিরাট, আমি অনেক দিন মজা পাইনি। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে খুব কষ্টে হাই স্কুল শেষ করেছে। আমি বাজি ধরে বাবা এত নিষ্ঠুর হবেন না, বিরাট কৃত্রিম দয়া দেখিয়ে বলল। সে নিশ্চয়ই গুনতে জানে, নইলে আমরা যে টিপস দেব না সেটার হিসেব রাখবে কি করে। অঞ্জলি নিজের হাতের কলমটি এত জোরে চেপে ধরল যে আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল, কিন্তু তার মুখ নির্বিকার রইল। তারপর রুদ্র সেই কাজটা করল যা সব বদলে দিল। সে সেই শিকারী হাসি নিয়ে সামনের দিকে ঝুঁকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শুরু করল। এটি কোনো সাধারণ ফ্রেঞ্চ ছিল না, এটি ছিল খুব জটিল এবং টেকনিক্যাল ফ্রেঞ্চ। অঞ্জলি প্রতিটি শব্দ এবং প্রতিটি অপমানজনক ইঙ্গিত স্পষ্ট শুনতে পেল। রুদ্র বলল যে সে সবচেয়ে দামি মদের একটি বোতল চায়, কিন্তু তার সন্দেহ আছে এই গরিব মেয়েটি তার কথা বুঝতে পারবে কিনা। বিরাট হাসিতে ফেটে পড়ল। বাবা, আপনি ভয়ঙ্কর। ওর মুখটা দেখুন, ওর কোনো ধারণাই নেই আপনি কি বললেন। নিশ্চয়ই নেই। রুদ্র নিজের চেয়ারে হেলান দিল। এই লোকেরা বড়জোর হিন্দি জানে। ফ্রেঞ্চ বোঝার জন্য একটা আসল শিক্ষার প্রয়োজন, যা স্পষ্টতই ও কখনো পায়নি। অঞ্জলি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কিন্তু লজ্জায় নয়। এটি অন্য কিছু ছিল, যা সে বছরের পর বছর অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। কারণ অঞ্জলি প্রতিটি শব্দ বুঝেছিল, বিদেশি ভাষার আড়ালে থাকা প্রতিটি অপমান। কিন্তু সে কিছু বলল না, অন্তত এখন নয়। রুদ্র তাকে এমনভাবে দেখালো যেন সে গবেষণার কোনো নমুনা। সে তো পলকও ফেলছে না, হয়তো ভাবছে নিজের ঝুপড়িতে ফিরে কোনো সিরিয়াল দেখবে। অঞ্জলি গভীর শ্বাস নিল। তার মাথায় ঠাকুমার কথা প্রতিধ্বনি হতে লাগল। আসল শক্তি এটা দেখানোতে নেই যে তুমি কি জানো, বরং এটা জানার মধ্যে আছে যে কখন তা দেখাতে হয়। ঠাকুমা লীলা প্যাটেইল তাকে সব শিখিয়েছিলেন। তিনি দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করতেন, কিন্তু কখনো স্বীকৃতি পাননি কারণ তার কোনো ডিগ্রি ছিল না। তিনি 9টি ভাষায় সাবলীল ছিলেন এবং অঞ্জলিকে সেই উপহার শৈশব থেকেই দিয়ে দিয়েছে। অঞ্জলি মদের বোতল নিয়ে ফিরে এলো। বোতল থেকে মদ গ্লাসে ঢালার সময় রুদ্র আবার ছেলের সাথে ফ্রেঞ্চে কথা বলতে শুরু করল। সে অঞ্জলির খসখসে হাতের ওপর মন্তব্য করছিল। বিরাটও যোগ করল। অঞ্জলি সব শুনেও মুখ নিষ্পৃহ রাখল। তার ভেতরে একটা সিদ্ধান্ত তৈরি হচ্ছিল। খাবার অর্ডারের সময় রুদ্র বলল, সবচেয়ে ভালো যা আছে তাই নিয়ে এসো। এক চুল ভুল হলে তোমার চাকরি চলে যাবে। অঞ্জলি আড়ালে গিয়ে তাদের লক্ষ্য করতে লাগল। তারা ফ্রেঞ্চে নিজেদের ব্যবসার কথা বলছিল। তারপর সে এমন কিছু শুনল যা শুনে তার রক্ত হিম হয়ে গেল। রুদ্র সেই হাসপাতালের নাম নিল যেখানে তার ঠাকুমার চিকিৎসা চলছিল। রুদ্র বলছিল কিভাবে সে হাসপাতালটি কিনে খরচ কমানোর জন্য অলাভজনক বিভাগগুলো বন্ধ করে দেবে, যাতে গরিব ও বৃদ্ধ রোগীরা আর চিকিৎসা না পায়। অঞ্জলি বুঝতে পারল তার ঠাকুমার জীবনের ওপর বিপদ ঘনিয়ে আসছে। তার হাত কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, রাগে। ঠিক সেই সময় ম্যানেজার কবিতা এসে তাকে রুদ্রর টেবিলে যেতে বলল। রুদ্র তাকে বসতে আদেশ দিল। এটি রেস্তোরাঁর প্রোটোকলের বাইরে ছিল। রুদ্র তাকে বলল যে সে অঞ্জলির মধ্যে অন্য কিছু দেখতে পাচ্ছে যা তাকে অস্বস্তি দিচ্ছে। সে অঞ্জলিকে তার নিজের রেস্তোরাঁয় কাজ করার প্রস্তাব দিল এবং 3 গুণ বেতন দিতে চাইল। অঞ্জলি জানত এটা একটা ফাঁদ। সে প্রস্তাব ভিড়িয়ে দিল। বিরাট হাসল। রুদ্রের মুখ শক্ত হয়ে গেল। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি তোমাকে বলছি তুমি কি করতে যাচ্ছ। অঞ্জলি তবুও না বলল। রুদ্র দাঁড়িয়ে গেল এবং তাকে হুমকি দিল যে এই শহরে সে আর কোথাও কাজ পাবে না। অঞ্জলি এবার হেসে ফেলল এবং নিখুঁত ফ্রেঞ্চ ভাষায় উত্তর দিল, মশাই, আপনি ঠিকই ভেবেছিলেন। আমি প্রতিটি শব্দ বুঝেছি যা আপনি আজ রাতে বলেছেন, প্রতিটি অপমান, প্রতিটি পরিকল্পনা। আর আমি আপনাকে কথা দিচ্ছি, অনুশোচনা শুধু আপনারই হবে। রুদ্রর মুখ থেকে রং উড়ে গেল। অঞ্জলি বেরিয়ে গেল। রেস্তোরাঁয় এক নিস্তব্ধতা নেমে এলো। রান্নাঘরে কবিতা তাকে সাথে সাথে সাসপেন্ড করে দিল। সিংঘানিয়া সাহেব রেগে আছেন, তোমার সাহস কিভাবে হলো? অঞ্জলি নিজের অ্যাপ্রন খুলে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে সে ডুকরে কেঁদে ফেলল। তার ফোনে মেসেজ এলো, একটা অজ্ঞাত নম্বর থেকে হুমকি। অঞ্জলি বাড়ি ফিরে ঠাকুমাকে সব বলল। ঠাকুমা গর্বিত হলেন। তিনি বললেন, আমি সারা জীবন অদৃশ্য থেকেছি, কিন্তু আমি চাই না তুমি খামোশিতে নিজের জীবন কাটাও। তোমার ভাষা তোমার অস্ত্র।
পরের দিন রেস্তোরাঁয় তাকে ঢুকতে দেওয়া হলো না, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তখনই তার কাছে ফোন এলো সিংঘানিয়া গ্রুপের উকিল রাজীব সুদের কাছ থেকে। তাকে তক্ষুনি অফিসে যেতে বলা হলো। অঞ্জলি সিংঘানিয়া গ্রুপের কর্পোরেট অফিসে গেল। সেখানে রুদ্র, বিরাট আর সেই উকিল ছিল। রুদ্র তাকে টাকা দিয়ে চুপ থাকার প্রস্তাব দিল এবং একটি এনডিএ সাইন করতে বলল। রুদ্র তাকে হুমকি দিল যে সে সই না করলে অঞ্জলি আর কোথাও কাজ পাবে না এবং তার ঠাকুমার চিকিৎসাও বন্ধ হয়ে যাবে। না, অঞ্জলি দৃঢ় গলায় বলল, আমি বিক্রি হতে রাজি নই, আমি চুপ থাকব না, আর সেই হাসপাতালের ক্ষতি আমি হতে দেব না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে ফ্রেঞ্চে রুদ্রকে বলল, সাহেব, আপনি সারা জীবন আমার মতো লোকেদের দাবিয়ে রেখেছেন, কিন্তু এবার আপনি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছেন। আমি একা ডুবব না। অঞ্জলি বাড়ি ফিরে দেখল তার ঠাকুমা বিছানায় একটি পুরনো ফাইল নিয়ে বসে আছেন। লীলা তাকে বললেন, অঞ্জলি, এই ফাইলে কিছু আছে যা তুমি জানো না। আমি দূতাবাসে কাজ করার সময় অনেক গোপন কথা জেনেছিলাম। গল্পটি এখন এক নতুন মোড় নিল। অঞ্জলির লড়াই এখন শুধু সম্মানের নয়, অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়াল। সিংহানিয়া সাহেব তাকে ধ্বংস করার পরিকল্পনা করছিল, কিন্তু অঞ্জলির কাছে এমন কিছু ছিল যা রুদ্রের সাম্রাজ্য নাড়িয়ে দিতে পারত। সিংহানিয়া নামের ওজনের বিরুদ্ধে নয়। কাঁপা হাতে অঞ্জলি নিজের অ্যাপ্রন খুলল এবং সেটা স্টেইনলেস স্টিলের টেবিলের উপর রেখে দিল। সে পেছনের দরজার দিকে হাঁটা শুরু করল। প্রতিটি কদম তার এমন মনে হচ্ছিল যেন সে এক খাদের দিকে হেঁটে যাচ্ছে। বাইরের গলিটা অন্ধকার ছিল এবং সেখানে আবর্জনা ও স্যাঁতসেঁতে গন্ধ ছিল। অঞ্জলি ইঁটের দেওয়ালের ওপর ভর দিয়ে ঝুঁকে পড়ল, যার ফলে সেই চোখের জল বেরিয়ে এলো যা সে এতক্ষণ আটকে রেখেছিল। সে এখন কি করবে? তার পকেটে থাকা ফোনে কম্পন হল। এটা একটা অজানা নম্বর থেকে আসা টেক্সট মেসেজ ছিল। আজ রাতে তুমি অনেক বড় ভুল করেছ এবং ভুলের দাম দিতে হয়। ইতি, কেউ একজন যে তোমাকে দেখছে। এক শিহরণ তার শিরদাঁড়ার ভেতর দিয়ে বয়ে গেল। রুদ্র, বিরাট, নাকি তাদের হয়ে কাজ করা অন্য কেউ? মেসেজটি স্পষ্টতই একটা হুমকি ছিল, কিন্তু তারা তার সাথে আর কি করতে পারত যা তারা ইতিমধ্যে করেনি? উত্তরটি তার কল্পনার চেয়েও দ্রুত আসবে। অঞ্জলি খালি রাস্তায় বাসস্টপের দিকে এগিয়ে গেল। সেই সময় গণপরিবহন খুব কম ছিল এবং তাকে অন্ধকারের মধ্যে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হলো। সে বারবার নিজের কাঁধের উপর দিয়ে পেছনে তাকাচ্ছিল, এটা অনুভব করে যে কেউ তাকে ছায়া থেকে দেখছে। যখন সে শেষ পর্যন্ত শহরের শহরতলিতে নিজের ছোট অ্যাপার্টমেন্টে পৌঁছল, সে তার ঠাকুমা লীলাকে জেগে থাকতে দেখল। তিনি জানালার কাছে নিজের প্রিয় চেয়ারে। লীলার চোখ যদিও অসুস্থতায় ক্লান্ত ছিল, কিন্তু সেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় উজ্জ্বল হয়ে উঠল যা বয়স কমাতে পারেনি। আমাকে সব বলো অঞ্জলি, কিছু লুকিও না। আর অঞ্জলি তাই করল। সে তাদের সিংহানিয়াদের সম্পর্কে বলল, ফ্রেঞ্চ ভাষায় করা অপমানের কথা, হাসপাতাল কেনার পরিকল্পনার কথা, তার দেওয়া উত্তর এবং তার পরবর্তী পরিণতির কথা সব জানাল। যখন সে শেষ করল, তখন সে তার ঠাকুমার মুখে হতাশা দেখার আশা করছিল, কিন্তু তার পরিবর্তে সে সেখানে গর্ব দেখল। তুমি ঠিকই করেছ আমার বাচ্চা। লীলা অঞ্জলির হাত দুটো এক আশ্চর্য শক্তিতে চাপ দিলেন। তুমি সেটাই করেছ যা তোমার করা উচিত ছিল। কিন্তু ঠাকুমা, আমি চাকরিটা হারিয়েছি, আমি জানি না আমরা কিভাবে। শোনো, লীলা তাকে দৃঢ়ভাবে থামালেন। আমি আমার সারা জীবন চুপ থেকে কাটিয়েছি। আমার পুরো জীবনটা অদৃশ্য থেকেছি, যাতে রুদ্রর মতো কেউ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে। আমি রাষ্ট্রদূতদের জন্য, রাষ্ট্রপতিদের জন্য অনুবাদ করেছি, যারা পুরো দেশ শাসন করত, কিন্তু তাদের মধ্যে কেউ আমার নাম জানত না। কেউ আমাকে ধন্যবাদ দেয়নি। কেউ সেই মহিলার বাইরে কিছু দেখেনি যে কফি পরিবেশন করত এবং তাদের কথা অনুবাদ করত। এখন দুজনের গালেই চোখের জল গড়িয়ে পড়ছিল। আমি তোমার জন্য সেটা চাই না অঞ্জলি। আমি চাই না তুমি তোমার জীবন খামোশিতে কাটাও। তোমার কাছে একটা উপহার আছে, এমন একটা উপহার যা আমি তোমাকে আমার সমস্ত ভালোবাসা দিয়ে দিয়েছি। আর সেই উপহার লুকিয়ে রাখার জন্য নয়, সেটা ব্যবহার করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আর অন্যদের বাঁচানোর জন্য যারা নিজেদের রক্ষা করতে পারে না। অঞ্জলি তার ঠাকুমাকে জড়িয়ে ধরল। তার নাজুক শরীরটা নিজের দুই বাহুর নিচে অনুভব করল। যেখানে আগে মাংস ছিল, সেখানে এখন হাড়গুলো বেরিয়ে এসেছে। হৃৎপিণ্ডটা দুর্বল, কিন্তু অটট দৃঢ় সংকল্পের সাথে ধরফর করছিল। আমার ভয় লাগছে ঠাকুমা, সেই লোকটার কাছে অনেক শক্তি আছে, সে আমাদের ধ্বংস করে দিতে পারে। সম্মান ছাড়া শক্তি আসলে নিছক গোলমাল ছাড়া আর কিছুই নয় আমার বাচ্চা। আর গোলমাল যতই জোরে হোক না কেন, শেষ পর্যন্ত তা থেমে যায়।
সেই রাতে অঞ্জলি খুব কমই ঘুমাতে পারল। তার মাথায় রেস্তোরাঁর ঘটনাগুলো, রুদ্রের কথা, টেক্সট মেসেজের হুমকি আর ভবিষ্যতের অনিশ্চয়তা বারবার ঘুরে ফিরে আসছিল। প্রতিবার যখন সে চোখ বন্ধ করছিল, সে সেই কোটিপতির মুখটা দেখছিল যা পরিহাস থেকে ক্রোধে বদলে গিয়েছিল যখন সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলেছিল। পরের দিন তার পরিস্থিতির বাস্তবতা আরও স্পষ্ট হয়ে গেল। যখন সে কবিতার সাথে কথা বলার জন্য রেস্তোরাঁয় ফোন করার চেষ্টা করল, তখন কেউ উত্তর দিল না। যখন সে নিজে সেখানে গেল, নিরাপত্তা প্রহরী তাকে ভেতরে ঢুকতে বাধা দিল। সে বলল যে তার আর সেখানে কোনো জায়গা নেই। মাফ করবেন ম্যাডাম, গার্ড, একজন বৃদ্ধ লোক যে সবসময় তার সাথে ভালো ব্যবহার করত, তাকে সত্যি মন খারাপ করে বলল, ওপর থেকে আদেশ আছে, আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। কিন্তু আমার জিনিসপত্র, আমার শেষ মাসের বেতন? ওরা বলল যে আপনার টার্মিনেশন লেটারের সাথে ওগুলো আপনাকে মেল করে দেবে। টার্মিনেশন লেটার? শুধু সাসপেন্ড নয়, তাকে বের করে দেওয়া হয়েছে। অঞ্জলি স্তব্ধ হয়ে শহরের রাস্তায় হাঁটতে লাগল। সে এখন কি করবে? তার কাছে বড়জোর 2 সপ্তাহের সঞ্চয় ছিল। তার পরের কথা সে ভাবতে চাইছিল না। তার ফোন বেজে উঠল। এটি এমন একটি নম্বর ছিল যা সে চিনত না, কিন্তু গতরাতের হুমকির চেয়ে এটি আলাদা ছিল। অঞ্জলি শর্মা, এক পুরুষালী পেশাদার এবং গম্ভীর গলা। হ্যাঁ, আমি বলছি। আমি অ্যাডভোকেট রাজীব সুদ বলছি, সিংহানিয়া গ্রুপের উকিল। আমার মক্কেল আজ দুপুরে আপনার সাথে দেখা করতে চান। এটি একটি জরুরি বিষয়ের মামলা। অঞ্জলির হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থেমে গেল। দেখা করবেন? কেন? সেটা সামনাসামনি আলোচনা করা হবে। আপনার কাছে সিংহানিয়া গ্রুপের কর্পোরেট অফিসে উপস্থিত হবার জন্য 1 ঘন্টা সময় আছে। ঠিকানা আপনাকে মেসেজে পাঠিয়ে দেওয়া হবে। আমি আপনাকে দৃঢ়ভাবে পরামর্শ দেব যেন আপনি দেরি না করেন। অঞ্জলি উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল। মিনিটখানেক পর সে ঠিকানা পেল। আর্থিক জেলার এক অফিস বিল্ডিং। এমন এক জায়গা যেখানে তার মতো লোকেরা সাধারণত মেঝে পরিষ্কার করার জন্য ভেতরে আসত। তার একটা অংশ এই ডাক উপেক্ষা করতে চাইছিল, কিন্তু অন্য অংশটি, যাকে তার ঠাকুমা কখনোই সমস্যা থেকে পালিয়ে যেতে শেখাননি, সে জানত তাকে যেতেই হবে। তাকে জানতে হবে তারা কি চায়। তাকে আসন্ন যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে তার সবচেয়ে ভালো জামাকাপড় পরল, একটি সাধারণ সাদা ব্লাউজ, একটি গাঢ় রঙের স্কার্ট এবং জুতো যা সে একটা সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে কিনেছিল, কিন্তু যা এখনও চলনশীল ছিল। সে আয়নায় নিজের প্রতিফলন দেখল এবং গভীর শ্বাস নিল। আমি এটা করতে পারি, সে ফিসফিস করে বলল। সিংহানিয়া গ্রুপের বিল্ডিংটা ছিল কাঁচ আর স্টিলের একটা মিনার, যা আর্থিক শক্তির এক স্মৃতিস্তম্ভের মতো আকাশের দিকে উঠে গিয়েছিল। অঞ্জলি ঘোরানো দরজা দিয়ে ভেতরে গেল এবং নিজেকে এক বিশাল লবিতে আবিষ্কার করল, যা তার পুরো অ্যাপার্টমেন্টের চেয়েও বড় ছিল। রিসেপশনিস্ট, একজন নিখুঁত পোশাক পরা মহিলা, পেশাদার বিরক্তির সাথে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত সেই একই নজরে দেখল, যা অঞ্জলি খুব ভালো করে চিনত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার নাম অঞ্জলি শর্মা। রিসেপশনিস্টের অভিব্যক্তিতে কিছু একটা বদলে গেল। চিনতে পারা, কৌতূহল নাকি দয়া? অবশ্যই, তারা আপনার জন্য অপেক্ষা করছে। 27 তলায় যান, লিফট আপনার ডান দিকে আছে। লিফট নিঃশব্দে ওপরে উঠে গেল। ডিজিটাল স্ক্রিনে নম্বরগুলো বদলে যাচ্ছিল, যেন কোনো অনিবার্য পরিণতির উল্টো গণনা চলছে। যখন 27 তলায় দরজা খুলল, অঞ্জলি নিজেকে অন্য এক রিসেপশনিস্টের সামনে পেল। এটি আগেরটির চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। শর্মা ম্যাডাম, দয়া করে এদিকে আসুন। তাকে এক করিডোর দিয়ে নিয়ে যাওয়া হলো, যার দেয়ালগুলো শিল্পকলায় ঢাকা ছিল, যার দাম সম্ভবত অঞ্জলি তার সারা জীবনে যত টাকা রোজগার করবে তার চেয়েও বেশি ছিল। করিডোরের শেষে এক গাঢ় রঙের কাঠের ডাবল দরজা ছিল। রিসেপশনিস্ট হালকাভাবে করাঘাত করল এবং ভেতর থেকে এক আওয়াজ এলো, ভেতরে এসো। রুদ্র সিংহানিয়ার অফিসটা ঠিক তেমনই ছিল যেমনটা অঞ্জলি আশা করেছিল। বিশাল, জাঁকজমকপূর্ণ এবং ভয় দেখানোর জন্য ডিজাইন করা। মেঝের থেকে ছাদ পর্যন্ত জানালা দিয়ে শহরটাকে এমন এক রাজ্যের মতো দেখাচ্ছিল যা জয়ের অপেক্ষায় আছে। আর সে সেখানে ছিল, মেহগানি ডেস্কের পিছনে বসে, যা তার নিজের অহংকারের এক বেদি বলে মনে হচ্ছিল। তার পাশে বিরাট, গতরাতের সেই একই তিরস্কারপূর্ণ হাসির সাথে। আর এক কোণে গ্রে স্যুট পরা এক লোক, যে নিশ্চয়ই তাকে ফোন করা সেই উকিল। শর্মা ম্যাডাম। রুদ্র উঠে দাঁড়াল না। সে সম্ভাষণ জানানোরও ইশারা করল না। আপনার আমাদের আমন্ত্রণ গ্রহণ করা কতই না দয়ালুতা। এটি আমন্ত্রণের মতো মনে হলো না, একটি আদেশের মতো মনে হলো। বিরাট হালকা হাসল, কিন্তু তার বাবা তাকে শান্ত করার জন্য হাত তুলল।
সরাসরি কথা বলাই আমার পছন্দ, যদিও যখন আপনার কাছে সমর্থন করার মতো শক্তি থাকে না তখন সততা বিপজ্জনক হতে পারে। রুদ্র নিজের চেয়ারে হেলান দিল। কিন্তু আমি আপনাকে শিষ্টাচার বিনিময় করার জন্য ডাকিনি। আমি আপনাকে ডেকেছি কারণ আমাদের সামনে একটা সমস্যা আছে, এবং সমস্যার ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় দুটো সমাধান থাকে, হয় তাদের শেষ করে দেওয়া হয়, নয়তো তাদের নিয়ন্ত্রণ করা হয়। অঞ্জলি এক শিহরণ অনুভব করল। তুমি গত রাত থেকেই আছো। দেখো, আমার কিছু যায় আসে না যে তুমি ফ্রেঞ্চ বোঝো কিনা। সত্যি বলতে এটা বেশ চিত্তাকর্ষক, কিন্তু আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো তুমি এমন সব কথা শুনেছ যা তোমার শোনা উচিত ছিল না। অঞ্জলির বুক ধরফর করতে লাগল। হাসপাতালের পরিকল্পনা, ব্যবসার কথাবার্তা, রুদ্র আর কি বলেছিল এটা ভেবে যে কেউ বুঝতে পারছে না। আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। অবশ্যই তুমি জানো। রুদ্র সামনের দিকে ঝুঁকল। তুমি আমার শান্তি চিকিৎসালয় নিয়ে পরিকল্পনার কথা শুনেছ। পরিকল্পনাগুলো গোপনীয় এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ভুল কোনো ব্যক্তির সময়ের আগে জেনে যায়। আমার কাছে কোনো ধরনের যোগাযোগ নেই। আমি শুধু একজন ওয়েট্রেস। তুমি একজন ওয়েট্রেস ছিলে, বিরাট দূষিতভাবে বাধা দিল। এখন তুমি আর কিছুই নও। বিরাট, চুপ করো। রুদ্র অঞ্জলির থেকে চোখ সরাল না। এখানে আমার প্রস্তাব আছে শর্মা ম্যাডাম। আপনি একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করবেন। আপনি গত রাতে যা শুনেছেন সে বিষয়ে কারো সাথে কোনো কথা বলবেন না। বিনিময়ে আপনি এক বিশাল ক্ষতিপূরণ পাবেন, আপনার ঠাকুমার চিকিৎসার জন্য 1 বছরের জন্য যথেষ্ট টাকা এবং একটি সুপারিশপত্র যা শহরের যে কোনো রেস্তোরাঁয় আপনার জন্য দরজা খুলে দেবে। অঞ্জলি পলক ফেলল। রুদ্র তার ঠাকুমার কথা কিভাবে জানল? তার চিকিৎসার কথা কিভাবে জানল? আমি দেখছি তুমি অবাক হয়েছ যে আমি তোমার ঠাকুমা লীলা সম্পর্কে জানি। রুদ্র কোনো উকিল একটি ফাইলের সাথে এগিয়ে এলো। সেটিকে অঞ্জলির সামনে ডেস্কের উপর রেখে দিল। ভেতরে অনেকগুলো পাতার একটি দলিল এবং একটা চেক ছিল। অঞ্জলি চেকটার দিকে তাকালো। টাকার পরিমাণটা তার সারা জীবনে দেখা যে কোনো টাকার চেয়ে বেশি ছিল। সব ঋণ চুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বহু বছর পর প্রথমবার শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কিছু একটা ঠিক ছিল না। রুদ্রর অভিব্যক্তিতে এবং যেভাবে বিরাট তাকে দেখার অপেক্ষা করছিল, যেন তারা তার এক ফাঁদে পড়ার অপেক্ষা করছে। আর যদি আমি স্বাক্ষর না করি? এরপর যে নিস্তব্ধতা নামল তা খুব ভারী ছিল, না বলা হুমকিতে ভরা। যদি তুমি স্বাক্ষর না করো, রুদ্র ধীরে ধীরে বলল, প্রতিটি শব্দ উপভোগ করে, আমি তোমার জীবন অসম্ভব করে দেব। তুমি ইতিমধ্যে স্বর্ণ তারাতে নিজের চাকরি হারিয়েছ। আমি নিশ্চিত করতে পারি যে তুমি এই শহরে, এই দেশে আর কোনো রেস্তোরাঁয় কাজ করতে পারবে না। আর যদি আমি চাই শান্তি চিকিৎসালয় তোমার ঠাকুমার চিকিৎসা, ঠিক আছে, ধরুন যখন আমি হাসপাতালকে পুরোপুরি কিনে নেব, তখন কিছু রোগীর মনে হতে পারে যে তাদের বিছানা আর ফাঁকা নেই। অঞ্জলির বমি বমি ভাব হতে লাগল। এটি কোনো প্রস্তাব ছিল না, এটি জবরদস্তি ছিল, উদারতার ছদ্মবেশে ব্ল্যাকমেইল। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমি তোমাকে সুযোগ দিচ্ছি। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। অঞ্জলির হাত কাঁপছিল। আমার পুরো ধারণা আছে। অঞ্জলিও দাঁড়িয়ে গেল। সরাসরি রুদ্রর চোখের দিকে তাকিয়ে বলল, আমি কেনা হতে অস্বীকার করছি। আমি চুপ হয়ে যেতে অস্বীকার করছি। আর আমি সেই সব কিছুর অংশ হতে অস্বীকার করছি যা আপনারা সেই হাসপাতালের সাথে করার পরিকল্পনা করছেন। তোমাকে এর জন্য পস্তাতে হবে। রুদ্রর গলা ছিল বরফের মতো ঠান্ডা। আমি তোমাকে এবং সেই সব কিছু ধ্বংস করে দেব যার তুমি পরোয়া করো। অঞ্জলি দরজার দিকে হাঁটা শুরু করল, কিন্তু বের হওয়ার আগে সে শেষবারের মতো ঘুরে তাকাল। সিং সাহেব, সে পুরোপুরি ফ্রেঞ্চ ভাষায় বলল, মশাই, আপনি আপনার সারা জীবন আমার মতো লোকেদের দাবিয়ে রেখেছেন, কিন্তু এবার আপনি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছেন। আমি চুপ থাকব না, এবং যদি আমি ডুবি তবে আমি একা ডুবব না। সে পেছনে ফিরে না তাকিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। তার পা দুটো তাকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না। সে জানত না সে সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করবে। সে জানত না রুদ্র সিংহানিয়ার মতো প্রভাবশালী লোকের বিরুদ্ধে তার কাছে কি সম্পদ আছে। কিন্তু সে একটা কথা খুব ভালো করে জানত, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে, এবং অঞ্জলি শর্মার এটি হারার কোনো ইচ্ছে নেই। সে জানত না যে সেই বিকেলেই যখন সে তার ঠাকুমাকে জড়িয়ে ধরতে এবং নিজের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করতে বাড়ি ফিরছিল, তখন রুদ্র সিংহানিয়া একটা কল করছিল যা সব বদলে দেবে। আমার ওই মেয়েটির সম্পর্কে আরও গভীর তদন্ত চাই। আমি তার প্রতিটি রহস্য, প্রতিটি দুর্বলতা আর সেই প্রতিটি মানুষকে জানতে চাই যাদের সে পরোয়া করে। আর যখন তোমার কাছে সব থাকবে, তখন আমরা তাকে পুরোপুরি ধ্বংস করে দেব। তার কম্পিউটার স্ক্রিনে বিল্ডিংয়ের সুরক্ষা ক্যামেরায় তোলা অঞ্জলির একটি ছবি জ্বলজ্বল করছিল, এবং তার পাশেই তার ঠাকুমা লীলার একটি ছবি ছিল, যিনি নিজের সাপ্তাহিক চিকিৎসার জন্য শান্তি চিকিৎসালয় প্রবেশ করছিলেন।
মর্যাদার লড়াই এখন অস্তিত্বের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছিল। বাড়ি ফেরার রাস্তাটি অঞ্জলি তার জীবনের সবচেয়ে লম্বা পথ মনে করে পাড়ি দিল। প্রতিটি কদম যেন কাচের মতো ভারী ছিল, প্রতিটি নিঃশ্বাস ছিল রাস্তার মাঝে ভেঙে না পড়ার একটা সচেত চেষ্টা। সে এক দানবকে চ্যালেঞ্জ জানিয়েছিল, আর এখন সেই দানব তাকে পিষে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। যখন সে তার ছোট অ্যাপার্টমেন্টের দরজা খুলল, সে এমন কিছু দেখল যা সে আশা করেনি। তার ঠাকুমা লীলা জানালার পাশে নিজের প্রিয় চেয়ারে ছিলেন না। তিনি ঠাকুমা, আপনি কি করছেন? আপনার এতক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। আমি কিছু খুঁজছি আমার বাচ্চা, লীলা সেই দৃঢ় সংকল্পের সাথে বললেন, যা অঞ্জলি কয়েক মাস ধরে শোনেনি। এমন কিছু যা আমার তোমাকে অনেক আগেই দেখানো উচিত ছিল। অঞ্জলি তার ঠাকুমার কষ্টে দুশ্চিন্তিত হয়ে পাশে এলো। অসুস্থতা তাদের শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু স্পষ্টভাবে তাদের আত্মাকে স্পর্শ করতে পারেনি। ঠাকুমা, দয়া করে বসে পড়ুন। যাই হোক না কেন, আমি সেটা খুঁজে বের করতে পারব। না, আমাকে এটা নিজেই খুঁজে বের করতে হবে। লীলার কুচকানো হাত সুটকেসের ভেতরের জিনিসপত্রগুলো হাতড়াচ্ছিল। হলদে হয়ে যাওয়া কাগজপত্র, পুরনো ছবি, সময়ের সাথে জীর্ণ হয়ে যাওয়া খামের ভেতর রাখা চিঠি। অবশেষে তাদের আঙুলগুলো একটা গাঢ় রঙের চামড়ার ফাইলের ওপর গিয়ে থামল। জীর্ণ হলেও পরম যত্নে সংরক্ষিত সেই ফাইল। এই তো এখানে। লীলা বিছানায় বসে পড়লেন, খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছিলেন। বসো অঞ্জলি, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা আমাদের পরিবার সম্পর্কে তোমার জানা সব কিছু বদলে দেবে। অঞ্জলি কথা শুনল। তার হৃদয় কৌতূহল এবং ভয়ের মিশ্রণে ধড়ফড় করছিল। তার ঠাকুমা কি রহস্য রাখতে পারতেন? এর সাথে এখন যা ঘটছে তার কি সম্পর্ক থাকতে পারত? অনেক বছর আগে, তোমার জন্মের আগে, আমি কূটনীতিক পরিবারদের জন্য অনুবাদক হিসাবে কাজ করতাম। লীলা শুরু করলেন। তার গলা কয়েক দশক আগে চলে গেল। আমার কোনো ডিগ্রি ছিল না, কিন্তু আমি 9টি ভাষা বলতাম। আমি ওগুলো ঠিক সেভাবেই শিখেছি যেমনটা আমি তোমাকে শিখিয়েছি, শুনে, অভ্যেস করে, আর সারা বিশ্বের মানুষের মাঝে থেকে। আমি এটা জানি ঠাকুমা। যা তুমি জানো না তা হলো আমি আমার অনুবাদক কেরিয়ারের শেষ বছরগুলোতে কার জন্য কাজ করেছিলাম। লীলা ফাইলটা খুললেন এবং একটা সাদা কালো ছবি বের করলেন। তাতে নিজের একটা খুব ছোট সংস্করণ, মার্জিত পোশাক পরে একটা স্যুট পরা লোকের পাশে দাঁড়িয়েছিল, যাকে অঞ্জলি চিনতে পারল না। ইনি হলেন অরেলিও সিংহানিয়া, রুদ্রের বাবা। অঞ্জলি অনুভব করল যেন তার পায়ের নিচে মাটি সরে গেল। আপনি সিংহানিয়াদের জন্য কাজ করতেন? 5 বছর ধরে আমি সব আন্তর্জাতিক আলোচনায় অরেলিওর ব্যক্তিগত অনুবাদক ছিলাম। অরেলিও আমার সাহায্যেই নিজের সাম্রাজ্য তৈরি করেছিল। চুক্তির অনুবাদ করা, সমঝোতা সম্পন্ন করা, সারা বিশ্বের অংশীদারদের সাথে যোগাযোগ সহজ করা, সবই আমি করতাম। চোখের জল লীলার চোখে জমা হলো যখন তিনি বলতে থাকলেন। অরেলিও তার ছেলের থেকে আলাদা ছিল। সে উচ্চাকাঙ্ক্ষী ছিল, হ্যাঁ, কিন্তু তার মধ্যে মর্যাদা ছিল। সে আমার সাথে সম্মানের সাথে ব্যবহার করত। সে এমনকি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যখন সে অবসর নেবে তখন সে আমাকে সেই ব্যবসার লভ্যাংশের একটা অংশ দেবে যা আমি গড়তে সাহায্য করেছিলাম। আমার কাছে স্বাক্ষরিত দলিল ছিল, আইনি চুক্তি ছিল। আর কি হলো? অরেলিওর হঠাৎ মৃত্যু হলো। তারা বলল হৃদরোগ। আর যখন আমি নিজের অধিকার চাইতে গেলাম তখন আমি রুদ্রর সাথে দেখা করলাম। সে তখন বড়জোর 25 বছর বয়সে ছিল, কিন্তু সে আগে থেকেই সেই নিষ্ঠুর মানুষটা ছিল যাকে তুমি এখন চেনো। লীলা ফাইল থেকে আরও একটা দলিল বের করলেন। এটি ছিল অফিসিয়াল স্বাক্ষর এবং সিল লাগানো একটা চুক্তি। এটিই সেই মূল চুক্তি। অরেনিও আমাকে আমার সেবার বিনিময়ে সিংহানিয়া গ্রুপের লভ্যাংশের 5% দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন আমি সেটা রুদ্রকে দেখালাম, সে আমার মুখের উপর তাকিয়ে হেসেছিল। লীলার গলা স্মৃতিচারণ করতে গিয়ে ভেঙে এলো। সে আমাকে বলল যে একজন ঘরোয়া কর্মচারীর কোনো কিছুর ওপর অধিকার নেই। সে বলল যদি আমি আইনি পথে দাবি করার চেষ্টা করি তবে সে আমাকে ধ্বংস করার জন্য নিজের সব শক্তি ব্যবহার করবে। আর সে তাই করল। সে এমন সব উকিল ভাড়া করল যারা চুক্তিটি বাতিল করে দিল এই দাবি করে যে আমার সেই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার আইনি ক্ষমতা ছিল না। তারা আমার থেকে সব কিছু কেড়ে নিল, আমার মর্যাদা, আমার সঞ্চয়, আমার সম্মান। অঞ্জলি তার ঠাকুমার হাত চেপে ধরল। সেই মুহূর্তে সে কয়েক দশকের অন্যায়ের পুঞ্জীভূত বেদনা অনুভব করল। আপনি আমাকে এটা আগে কেন বলেননি? কারণ আমার লজ্জা লাগত।
এত বোকা হওয়ার জন্য লজ্জা লাগত, নিজেকে রক্ষা করতে না পারার জন্য লজ্জা লাগত। আর অঞ্জলি, ভয় ছিল যে যদি তুমি কখনো সিংহানিয়াদের নজরে পড়ো তবে তারা জেনে যাবে তুমি কে এবং তোমার ক্ষতি করবে। কিন্তু এখন তারা জানে আমি কে, একেবারেই। তাই তোমাকে পুরো সত্যিটা জানার প্রয়োজন আছে, কারণ এই ফাইলে আরও কিছু আছে, এমন কিছু যা রুদ্র জানে না যে আমার কাছে আছে। তিনি পুরনো মোম দিয়ে সিল করা একটা মোটা খাম বের করলেন। অরেলিওর জন্য কাজ করার সময় আমি অনেক দলিলের অনুবাদ করেছি, তাদের মধ্যে কিছু খুব সংবেদনশীল ছিল, এমন সব ব্যবসা যা একদম আইনি ছিল না, এমন সব মানুষের সাথে চুক্তি যারা অন্ধকারের আড়ালে থাকতে পছন্দ করত। কি ধরনের ব্যবসা? সেই ধরনের যা প্রকাশ পেলে সিংহানিয়া গ্রুপের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। অঞ্জলি খামটার দিকে এমনভাবে তাকালো যেন তাতে বোমা রাখা আছে। এক অর্থে তাই ছিল। ঠাকুমা, আপনি কি নিশ্চিত যদি রুদ্র জানতে পারে যে আপনার কাছে এটা আছে? আমার আর নিজের পরোয়া নেই অঞ্জলি। আমি বুড়ি হয়েছি, আমি অসুস্থ, কিন্তু তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, আর আমি ওই লোকটাকে তোমার জীবন কেড়ে নিতে দেব না, যেমনটা সে আমার সাথে করেছিল। অঞ্জলির ফোন বেজে উঠে সেই মুহূর্তটা বিঘ্নিত করল। এটা একটা অজানা নম্বর ছিল। সে উত্তর দেওয়ার আগে দ্বিধা করল। অঞ্জলি শর্মা, এক মহিলার গলা, পেশাদার কিন্তু আন্তরিক। হ্যাঁ, কে বলছেন? আমার নাম নয়না কাপুর, আমি দৈনিক রাষ্ট্রীয়র একজন সাংবাদিক। আমি গতরাতে স্বর্ণতারাতে যা হয়েছে সে সম্পর্কে শুনেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। অঞ্জলির বুক ধরফর করতে লাগল। এত তাড়াতাড়ি একজন সাংবাদিক কিভাবে জানতে পারল? আপনি আমার নম্বর কিভাবে পেলেন? আমার কাছে সূত্র আছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আমার কাছে রুদ্র সিংহানিয়া সম্পর্কে এমন তথ্য আছে যা আমার মনে হয় আপনার কাজে লাগবে, আর আমার মনে হয় আপনার কাছেও এমন তথ্য আছে যা আমার কাজে লাগবে। আমরা কি দেখা করতে পারি? অঞ্জলি তার ঠাকুমার দিকে তাকালো, যিনি পুরো কথা শুনতে পেয়েছিলেন। লীলা ধীরে ধীরে মাথা নাড়লেন। কোথায় এবং কখন? আগামীকাল সেন্ট্রাল প্লাজার পাশে চায় ঘর ক্যাফেতে সকাল 10টায়। আর শর্মা ম্যাডাম একাই আসবেন এবং এই কলের কথা কাউকে বলবেন না। যোগাযোগ কেটে গেল। অঞ্জলি ফোনের দিকে তাকিয়ে থাকল। এইমাত্র ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝার চেষ্টা করছিল। কে ছিল? লীলা জিজ্ঞেস করলেন। একজন সাংবাদিক। সে বলছে যে তার কাছে সিংহানিয়াদের সম্পর্কে তথ্য আছে। এটা একটা ফাঁদও হতে পারে। আমি জানি, কিন্তু এটাই হয়তো আমাদের একমাত্র সুযোগ। সেই রাতে অঞ্জলি ঘুমাতে পারল না। তার মাথায় হাজানো প্রশ্ন, ভয় আর সম্ভাবনার ঝড় বইছিল। সে তার ঠাকুমার দেওয়া দলিলগুলো পড়ল। প্রতিটি পাতা দুর্নীতি, কারসাজি আর নিষ্ঠুরতার এক কাহিনী ফাঁস করছিল, যা কয়েক দশক ধরে বিস্তৃত ছিল। কিন্তু সেই কাগজগুলোর মধ্যে আরও কিছু ছিল যা তার ঠাকুমা সরাসরি বলেননি। অরেলিও সিংহানিয়াকে সম্বোধন করে ফ্রেঞ্চ ভাষায় লেখা একটি চিঠি। এক ইউরোপীয় ব্যবসায়িক অংশীদারের সেই চিঠি এক গোপন চুক্তির কথা বলছিল। বিদেশের অ্যাকাউন্টে পাঠানো টাকার কথা, কেনাবেচা হওয়া রাজনৈতিক সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল তাতে। অঞ্জলি প্রতিটি শব্দের অনুবাদ করল। সে অনুভব করল কিভাবে একটা একটা করে ধাঁধার টুকরো সব জোড়া লাগছে। সিংহানিয়ারা তাদের সাম্রাজ্য শুধু কঠোর পরিশ্রম আর ব্যবসায়িক বুদ্ধি দিয়ে গড়ে তোলেনি, তারা এটি গড়েছে মিথ্যা, ঘুষ আর তার ঠাকুমার মতো মানুষের শোষণের উপর। পরের দিন সকালে অঞ্জলি নিজেকে সাংবাদিকের সাথে দেখা করার জন্য প্রস্তুত করল। বাইরে যাওয়ার আগে তার ঠাকুমা তাকে থামালেন। এটা তোমার সাথে নিয়ে যাও। তিনি তাকে একটা ছোট রূপালী পদক দিলেন। এটা তোমার মায়ের ছিল, তার মধ্যেও তোমার মতো সাহস ছিল। প্রিয়া খুব অল্প বয়সে মারা গিয়েছিল, কিন্তু সে নির্ভয়ে বেঁচেছিল। আমি চাই আজ তুমি এটা মনে রাখো। অঞ্জলি তার ঠাকুমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের শরীরের ভঙ্গুরতা অনুভব করল, কিন্তু সেই সাথে তাদের আত্মার শক্তিও। আমি তাড়াতাড়ি ফিরে আসব ঠাকুমা, আমি কথা দিচ্ছি। আমি জানি তুমি আসবে আমার বাচ্চা, কিন্তু যদি কিছু ভুল হয় তবে আমি চাই তুমি জানো যে আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি সব সময় ছিলাম। যেদিন তুমি জন্মেছিলে সেদিন। কে? আমি তার নাম প্রকাশ করতে পারবো না, সূত্রে সুরক্ষা। কিন্তু আমি আপনাকে যা বলতে পারি তা হল, রুদ্র সিংহানিয়া এই প্রথমবার এমনভাবে কর্মচারীদের অপমান করেনি। আর এটি প্রথমবারও নয় যে সে এমন কারোর জীবন ধ্বংস করে দিয়েছে যে তাকে চ্যালেঞ্জ জানানোর সাহস দেখিয়েছে। নয়না নিজের ব্রিফকেস খুলল এবং একটা ফাইল বের করল। আমি 3 বছর ধরে সিংহানিয়া গ্রুপের তদন্ত করছি।
আমার কাছে অন্যায়ভাবে বের করে দেওয়া প্রাক্তন কর্মীদের জবানবন্দি আছে, অবৈধ কৌশলে ধ্বংস হয়ে যাওয়া প্রতিদ্বন্দ্বীদের তথ্য আছে এবং তাদের ব্যবসার সুবিধার জন্য ঘুষ দেওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা আছে। কিন্তু আমি কখনোই কিছু প্রকাশ করতে পারিনি, কারণ প্রতিবার যখনই আমি খবরের খুব কাছাকাছি পৌঁছাই তখনই কেউ আমাকে হুমকি দেয় বা আমার সূত্রগুলো গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যায়? আক্ষরিক অর্থে নয়, কিন্তু হঠাৎ তারা তাদের মত বদলে ফেলে, শহর ছেড়ে চলে যায়, ঠিক করে যে তারা আর কথা বলতে চায় না। সিংহানিয়াদের ক্ষমতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত শর্মা ম্যাডাম, আপনি যা কল্পনা করেন তার চেয়েও অনেক বেশি দূরে। অঞ্জলি সেই দলিলগুলোর কথা ভাবল যা তার ঠাকুমা তাকে দিয়েছিলেন, কয়েক দশকের চিঠি, চুক্তি আর গোপন কথা। আপনি আমাকে কেন খুঁজছেন? কারণ আপনি এমন কিছু করেছেন যা অন্য কেউ করেনি। আপনি প্রকাশ্যেই তার মোকাবিলা করেছেন, এবং শুধু তাই নয়, আপনি তার মুখোমুখি হয়েছেন তার নিজের ভাষায়। আক্ষরিক অর্থে এটি আপনাকে একটা প্রতীকে পরিণত করেছে, আর প্রতীক খুব শক্তিশালী হয়। আমি কোনো প্রতীক হতে চাই না, আমি শুধু নিজের পরিবারকে রক্ষা করতে চাই। আমি সেটা বুঝি, কিন্তু কখনো কখনো নিজের পরিবারকে রক্ষা করার সেরা উপায় হল তাদের মুখোশ খুলে দেওয়া যারা আমাদের হুমকি দেয়। নয়না সামনের দিকে ঝুঁকল। শর্মা ম্যাডাম, আমি একটা রিপোর্ট তৈরি করছি যা সিংহানিয়াদের ধ্বংস করে দিতে। আপনার ঠাকুমা 5 বছর সিংহানিয়াদের জন্য কাজ করেছেন? হ্যাঁ, আর যখন অরেলিওর মৃত্যু হল তখন রুদ্র তার থেকে সব কিছু কেড়ে নিল যা আইনিভাবে তার অধিকার ছিল। নয়না নিজের চেয়ারে হেলান দিল, তথ্যগুলো বোঝার চেষ্টা করছিল। এটি আমার ভাবনার চেয়েও অনেক বড়, অনেক বেশি বড়। আরও কিছু আছে। অঞ্জলি গভীর শ্বাস নিল। রুদ্র শান্তি চিকিৎসালয় কেনার পরিকল্পনা করছে। সে সেই সব বিভাগগুলো বন্ধ করে দিতে চায় যারা গরিব রোগীদের চিকিৎসা করে। আমার ঠাকুমার সেখানে চিকিৎসা চলছে। আপনার কাছে এর প্রমাণ আছে? আমি এটা সরাসরি তার মুখ থেকে ফ্রেঞ্চ ভাষায় শুনেছি। সে ভেবেছিল কেউ বুঝতে পারছে না। নয়না নিজের ব্রিফকেস থেকে একটা রেকর্ডার বের করল। আপনি কি একটা রেকর্ড করা জবানবন্দি দিতে রাজি হবেন? আপনি যা জানেন সব কিছু বলতে, এবং আপনার ঠাকুমা সম্পর্কেও? অঞ্জলির লীলার কথা ভাবল। তাদের সেই ক্লান্ত কিন্তু গর্বিত হাসি, কয়েক দশকের খামোশি যা তারা সহ্য করেছিলেন। অবশেষে ন্যায় বিচার করার সুযোগ এসেছে। হ্যাঁ, আমি রাজি। পরের 2 ঘন্টা ধরে অঞ্জলি সব কিছু বলল। রেস্তোরাঁ সেই রাত, ফ্রেঞ্চ ভাষায় উপমান, সিংহানিয়া গ্রুপের অফিসে সেই মিটিং, ব্ল্যাকমেল, হুমকি, আর সব শেষে সে তার ঠাকুমার কাহিনী জানাল। প্রতিটি শব্দ যেন আত্মা থেকে একটা বোঝা নামিয়ে দেওয়ার মতো ছিল। যখন সে শেষ করল, নয়না এক গম্ভীর কিন্তু আশাবাদী অভিব্যক্তিতে রেকর্ডারটা রেখে দিল। এটি শুরু করার জন্য যথেষ্ট, কিন্তু আমাকে সেই মূল দলিলগুলো দেখতে হবে। আপনি কি সেগুলো আমার জন্য নিয়ে আসতে পারবেন? আমাকে আমার ঠাকুমার সাথে কথা বলতে হবে। ওগুলো ওনার, আমার নয়। আমি বুঝি, কিন্তু কাজটা তাড়াতাড়ি করবেন। সিংহানিয়ারা চুপচাপ বসে থাকবে না। যদি তারা জানতে পারে আমরা একসাথে কাজ করছি, তবে তারা আমাদের থামানোর চেষ্টা করবে। অঞ্জলি মাথা নেড়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াল, কিন্তু সে এক কদমও বাড়ানোর আগে নয়না তাকে থামাল। আরও একটা কথা শর্মা ম্যাডাম, গত রাতে আমার কাছে একটা বেনামি কল এসেছিল। কেউ একজন আমাকে সতর্ক করেছে আপনার থেকে সাবধান থাকতে। বলেছে যে আপনি বিপজ্জনক, আপনি অস্থির, এবং আপনি যা বলবেন তার উপর ভরসা করা যাবে না। অঞ্জলির ভেতরে অস্বস্তি হতে লাগল। কে ফোন করেছিল? সে নাম বলেনি, কিন্তু আমি নম্বরটা চিনতে পেরেছি। এটি বিরাট সিংহানিয়ার ব্যক্তিগত সেলফোন থেকে এসেছিল। তাহলে ওই ছিল, বিরাটই ছিল যে রেস্তোরাঁর রাতে সেই হুমকিমূলক মেসেজ পাঠিয়েছিল। বিরাট তাকে নিজেকে রক্ষা করার আগেই বদনাম করার চেষ্টা করছিল। আর তবুও আপনি আমার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। নয়না হাসল, কারণ আমার অভিজ্ঞতায় যখন রুদ্র সিংহানিয়ার মতো কেউ কোনো মানুষকে জানার আগেই তার সম্মান নষ্ট করার চেষ্টা করে, তার মানে হলো সেই মানুষের কাছে এমন কিছু আছে যা দেখে তারা ভয় পায়। আর আমি জানতে চাই সেটা কি। অঞ্জলি আশা আর আতঙ্কের এক মিশ্র অনুভূতি নিয়ে ক্যাফে থেকে বের হলো। তার কাছে একজন সঙ্গী ছিল, তার কাছে একটা পরিকল্পনা ছিল, কিন্তু তার শক্তিশালী শত্রুও ছিল যারা তাকে চুপ করানোর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। যখন সে বাসস্টপের দিকে এগিয়ে গেল, তার ফোন একটা টেক্সট মেসেজের সাথে কেঁপে উঠল। এটি শেফ রোহানের থেকে এসেছিল। অঞ্জলি, আমাকে তখনই তোমার সাথে দেখা করতে হবে। আমি সিংহানিয়াদের সম্পর্কে এমন কিছু জেনেছি যা তোমার জানা উচিত। এটি তোমার ঠাকুমার সম্পর্কে। দয়া করে রাত 11টার পর রেস্তোরাঁ এসো, যখন এটা বন্ধ হয়ে যাবে। পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকবে। এটি খুব গুরুত্বপূর্ণ। অঞ্জলি মেসেজটা 3 বার পড়ল। রোহানকা ঠাকুমার সম্পর্কে কি জানতে পারত? এত রহস্য কেন? বন্ধ হওয়ার পর কেন লুকিয়ে দেখা করা? সে কি কারোর ওপর ভরসা করতে পারত? অঞ্জলি জানত না যে সেই মুহূর্তেই সিংহানিয়া গ্রুপের অফিসে রুদ্র সেই তদন্তের রিপোর্ট পাচ্ছিল যার সে আদেশ দিয়েছিল। আর সেই রিপোর্টে যা কিছু ছিল
তা শুধু অঞ্জলি শর্মা আসলে কে তাই জানা ছিল না, তা এমন এক রহস্য ফাঁস করছিল যা দুই পরিবারকে এমনভাবে জড়িয়ে দিয়েছিল যার কথা কেউ কল্পনাও করেনি। এমন এক রহস্য যা প্রকাশ পেলে শুধু সম্মান নয়, বাড়ি থেকে বের হবার আগে অঞ্জলি দ্বিধা করেছিল। লীলা তার সেই অস্থিরতা দেখেছিলেন। তুমি এই সময় কোথায় যাচ্ছ আমার বাচ্চা? রোহান আমাকে দেখা করতে বলেছে, সে বলছে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। লীলা ভ্রু কুঁচকে তাকালেন। আর ও তোমাকে ফোনে কেন বলতে পারল না? আমি জানি না ঠাকুমা, কিন্তু রোহান সবসময় আমার সাথে ভালো থেকেছে, আমি ওর উপর ভরসা করি। লীলা সেই চোখ দিয়ে তাকে দেখলেন যা শব্দের অতীত দেখতে পারত। সাবধান থেকো অঞ্জলি, যুদ্ধের সময় বন্ধুরাও অজান্তে শত্রু হয়ে যেতে পারে। অঞ্জলি সতর্ক থাকার কথা দিয়েছিল, কিন্তু এখন রেস্তোরাঁর পেছনের দরজার গলিটা সামনে দাঁড়িয়ে তার ঠাকুমার কথাগুলো একটা সতর্ক বার্তার মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যাকে হয়তো তার আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। গলিটা অন্ধকার ছিল, একমাত্র আলো আসছিল পেছনের দরজার উপর থাকা একটা ল্যাম্প থেকে, যা একটু পরপর দপদপ করছিল, যেন সেটি নিভে যাবে। অঞ্জলি ধীরে ধীরে চলল, তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ ছিল, তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। দরজাটা একটু খোলা ছিল। রোহান, সে নিচু গলায় ডাকল। দরজাকে সাবধানে ঠেলে ভেতরে ঢুকল। রান্নাঘর অন্ধকারে ডুবেছিল। স্টেনলেস স্টিলের সারফেসগুলো আপৎকালীন আলোর নিচে হালকাভাবে চকচক করছিল, যা সব সময় জ্বলে থাকত। সবকিছু শান্ত ছিল, খুব বেশি শান্ত। রোহান, তুমি কি এখানে আছো? তার ডান দিক থেকে আসা এক আওয়াজে সে হঠাৎ ঘুরে গেল। ছায়া থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, কিন্তু সে রোহান ছিল না, সে বিরাট সিংখানিয়া ছিল। অঞ্জলি হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থেমে গেল, তারপর অনিয়ন্ত্রিতভাবে ধরফর করতে লাগল। সে স্বাভাবিকভাবে পিছিয়ে গেল, 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেল, কিন্তু তার পিছনে আরও একটা অবয়ব দেখা দিল, যা বাইরে বেরোনোর রাস্তা আটকে দিল। রুদ্র সিংখানিয়া বলল, শুভরাত্রি শর্মা ম্যাডাম। রুদ্রর গলা নরম ছিল, প্রায় দয়ালু, যা তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনি কতই না দয়ালু। রোহান কোথায়? অঞ্জলি অনেক কষ্টে জিজ্ঞেস করল, তার গলা শান্ত থাকার চেষ্টা সত্ত্বেও কাঁপছিল। শেফ বিরাট অবজ্ঞাভরা হাসির সাথে জবাব দিল, সে বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। তার কোনো ধারণাই নেই যে তোমাকে এখানে নিয়ে আসার জন্য আমরা তার নাম ব্যবহার করেছি। মেসেজটি শুরু থেকেই একটা ফাঁদ ছিল। অঞ্জলি এটা অনুভব করে বমি বমি ভাব অনুভব করল যে সে কত সহজে এই ফাঁদে পা দিয়েছিল। আপনি আমার থেকে কি চান? রুদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার জুতো রান্নার মেঝের ওপর প্রতিটি কদমে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি যা চাই শর্মা ম্যাডাম, তা হলো এমন কিছু বোঝা যা আমাকে বিরক্ত করছে। আজ দুপুরে কিছু রিপোর্ট পাওয়ার পর থেকে সে তার ভেতরের পকেট থেকে একটা খাম বের করল। দেখো, যখন আমি তোমার ওপর তদন্তের আদেশ দিয়েছিলাম, তখন আমি কিছু নির্দিষ্ট জিনিস পাওয়ার আশা করেছিলাম। ঋণ, পারিবারিক সমস্যা, হয়তো কোনো লজ্জাজনক রহস্য যা আমি তোমাকে চাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যা পেলাম তা অনেক বেশি মজাদার। সে খামটা খুলল এবং বেশ কিছু দলিল বের করল। তুমি কি জানতে যে তোমার মা প্রিয়া শর্মা অনেক বছর আগে আমার বাবার জন্য অল্প সময়ের জন্য কাজ করেছিলেন, তোমার জন্মের আগে? অঞ্জলির মনে হলো যেন তার পায়ের তলার মাটি কেঁপে উঠল। তার মা সম্পর্কে সে কখনো খুব বেশি কিছু জানত না। লীলা প্রিয়ার সম্পর্কে খুব কমই কথা বলতেন, আর যখন বলতেন তখন তা এত গভীর বিষাদ নিয়ে বলতেন যে অঞ্জলি জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিল যে কি হয়েছিল। আমি জানি না আপনি কি সম্পর্কে কথা বলছেন। অবশ্যই তুমি জানো না, কারণ তোমার ঠাকুমা ইতিহাসের সেই অংশটা মুছে ফেলার ব্যাপারে খেয়াল রেখেছিলেন। রুদ্র ঠান্ডাভাবে হাসল। তোমার মা সুন্দরী ছিলেন, রেকর্ড অনুযায়ী বুদ্ধিমানও ছিলেন। আমার বাবা তাকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ দিয়েছিলেন যখন তার বয়স ছিল বড়জোর 19 বছর। লীলা তখন আগে থেকেই আমাদের জন্য দলিলের অনুবাদ করছিলেন। আমার মনে হয় তিনিই তার মেয়ের সুপারিশ করেছিলেন। আপনি কোথায় পৌঁছাতে চান? সততার দিকে শর্মা ম্যাডাম, সেই সত্যিটার দিকে যা তোমার ঠাকুমা সারা জীবন তোমার থেকে লুকিয়ে রেখেছেন। বিরাট পেছন থেকে অঞ্জলির খুব কাছে এলো। সে তার ঘাড়ে বিরাটের নিঃশ্বাস আর তার হুমকিমূলক উপস্থিতি অনুভব করতে পারছিল। আমার বাবার খিদে ছিল বহুমুখী, রুদ্র বলতে থাকল। আর তোমার মা যুবতী ছিলেন, অসহায় ছিলেন, পৃথিবীতে একা ছিলেন তার মা লীলা ছাড়া। কি হয়েছিল তা কল্পনা করা কঠিন নয়। আপনি মিথ্যে বলছেন। অঞ্জলির গলা তার শান্ত থাকার চেষ্টা সত্ত্বেও কাঁপছিল। আমার মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন আমি বাচ্চা ছিলাম।
লীলা তোমাকে ওটাই বলেছিল। রুদ্র মিথ্যে করুণা নিয়ে মাথা নাড়ল। কতই না সুবিধাজনক, সত্যিটা অনেক বেশি জটিল। তোমার মা কোনো দুর্ঘটনায় মারা যাননি শর্মা ম্যাডাম। তোমার মা গায়েব হয়ে গিয়েছিলেন। তিনি এক রাতে কোনো চিহ্ন না রেখেই চলে গিয়েছিলেন, তোমাকে লীলার কাছে ছেড়ে দিয়ে। আর তার চলে যাওয়ার কারণের সাথে আমার পরিবারের সরাসরি সম্পর্ক আছে। অঞ্জলির মনে হলো দুনিয়া তার চারদিকে ঘুরছে। তার মা মারা যাননি, লীলা সারা জীবন তাকে মিথ্যে বলেছিলেন। আমি বিশ্বাস করি না, সে বলল, যদিও তার গলা এখন আর ততটা নিশ্চিত ছিল না। তোমাকে আমার ওপর বিশ্বাস করার দরকার নেই, তুমি সরাসরি নিজের ঠাকুমাকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু তার আগে তোমাকে আরও কিছু দেখাই। সে খাম থেকে একটা ছবি বের করল। সেটা পুরনো ছিল, সময়ের সাথে হলদে হয়ে গিয়েছিল। তাতে এক যুবতী মহিলা ছিল সুন্দর চোখ নিয়ে, যাকে অঞ্জলি সাথে সাথে চিনতে পারল, কারণ সে তাদের রোজ আয়নায় দেখত। তার মা। কিন্তু সে ছবিতে একা ছিল না, তার পাশে তার কাঁধের ওপর হাত রাখা এক লোক ছিল, যাকে অঞ্জলিও চিনত। অরেলিও সিংঘানিয়া, রুদ্রের বাবা। তোমার মা আর আমার বাবার একটা সম্পর্ক ছিল শর্মা ম্যাডাম, একটা সম্পর্ক যা প্রায় 2 বছর চলেছিল। আর যখন তা শেষ হলো, ঠিক আছে, ধরে নাও ফলাফল স্থায়ী ছিল। তার কথাগুলোর মানে অঞ্জলির মাথায় পৌঁছাতে 1 মুহূর্ত সময় নিল। যখন সেটা হলো, তখন তার মনে হলো যেন তার বুক থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে নেওয়া হয়েছে। না, সে ফিসফিস করে বলল, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। রুদ্র ধীরে ধীরে হাসল। বংশগতি মিথ্যে বলে না। তুমি কি কখনো ভাবনি যে তোমার ভাষার প্রতি এই সহজতা কোথা থেকে এলো? লীলা 9টি ভাষা বলেন, এটা সত্যি, কিন্তু আমার বাবা 12টি ভাষা বলতেন। তিনি একজন ভাষাগত প্রতিভা ছিলেন, এক উপহার যা তিনি স্পষ্টভাবে তোমাকে দিয়েছেন। আপনি মিথ্যে বলছেন, অঞ্জলি চিৎকার করে উঠল। চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। এই সব আমাকে নিয়ন্ত্রণ করার জন্য মিথ্যে, মিথ্যে। রুদ্র আরও একটি দলিল বের করল। এটি একটি ডিএনএ বিশ্লেষণ যা আমার বাবা 20 বছরেরও বেশি সময় আগে করিয়েছিলেন। তিনি তোমার মায়ের গর্ভবতী হওয়ার সময় তার রক্তের তুলনা তোমার সাথে করেছিলেন। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে চাইছিলেন। সে অঞ্জলিকে কাগজটা দেখালো। সংখ্যা, শতাংশ, বৈজ্ঞানিক শব্দ, যা সে তার শখের মুহূর্তে প্রায় বুঝতেই পারছিল না। এই বিশ্লেষণ অনুযায়ী 99.9% সম্ভাবনা আছে যে অরেলিও সিংঘানিয়া তোমার জৈবিক বাবা ছিলেন শর্মা ম্যাডাম, যার মানে হলো তুমি আর আমি ভাই বোন। এরপর যে নিস্তব্ধতা এলো তা ছিল পূর্ণ। অঞ্জলি নড়তে পারছিল না, কথা বলতে পারছিল না, শ্বাসও নিতে পারছিল না। দুনিয়া যেমনটা সে জানত, কয়েক মিনিটের মধ্যে তা ধসে পড়ল। অবশ্যই রুদ্র স্বাভাবিক সুরে বলতে থাকল, আমার বাবা তোমাকে কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেননি। যখন তিনি গর্ভাবস্থার কথা জানতে পারলেন, তিনি তোমার মাকে গায়েব হওয়ার জন্য টাকার প্রস্তাব দিয়েছিলেন। প্রিয়া টাকা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তোমার জন্মের পরপরই গায়েবও হয়ে গিয়েছিলেন। কেউ জানে না আসলে তার সাথে কি হয়েছিল। কেউ বলে সে পালিয়ে গিয়েছে, অন্যরা, ঠিক আছে, অন্যদের কাছে আরও অন্ধকার তত্ত্ব আছে। তোমরা তার সাথে কি করেছ? অঞ্জলি অবশেষে তার গলা ফিরে পেল, কান্নায় ভাঙা স্বরে জিজ্ঞেস করল, তোমরা আমার মায়ের সাথে কি করেছ? আমি কিছু করিনি, আমি তখন একটা বাচ্চা ছিলাম। কিন্তু আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের উত্তরাধিকার যে কোনো মূল্যে রক্ষা করতেন। একজন অবৈধ সন্তান, বিশেষ করে একজন মেয়ে, একটা কেলেঙ্কারি হতো। তার উত্তম সম্মানের ওপর এক দাগ। বিরাট নিজেকে প্রকাশ করার পর প্রথমবার কথা বলল। মজার ব্যাপার হলো, এই সব বছরগুলোতে আমার ঠাকুরদার অবৈধ মেয়ে রেস্তোরাঁয় টেবিলে খাবার পরিবেশন করছে, ঘর পরিষ্কার করছে, ফেলে দেওয়া খাবারের টুকরোয় বেঁচে আছে। যেখানে আমরা সব কিছুর উত্তরাধিকারী হয়েছি, যা কারিগরিভাবে তোমারও হওয়া উচিত ছিল। চুপ করো বিরাট, রুদ্র তাকে সতর্ক করে তাকালো। আমরা এখানে উত্তরাধিকার নিয়ে আলোচনা করতে আসিনি। তাহলে আমরা এখানে কেন এসেছি? অঞ্জলির আগে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করল। আমাকে অতীতের রহস্য দিয়ে কষ্ট দেওয়ার জন্য? আমাকে ভেঙে পড়তে দেখার জন্য? আমরা তোমাকে একটা চুক্তির প্রস্তাব দেওয়ার জন্য এখানে এসেছি। রুদ্র দলিলগুলো খামে ভরে রাখল। এখন যখন তুমি সত্যিটা জানো, তোমার কাছে 2টো রাস্তা আছে। প্রথম, তুমি সব বিষয়ে চুপ থাকবে। তুমি রেস্তোরাঁয় কি শুনেছ, হাসপাতালের পরিকল্পনা সম্পর্কে, এই দলিলগুলো সম্পর্কে। বিনিময়ে আমি নিশ্চিত করব যে তোমার ঠাকুমা কোনো খরচ ছাড়াই সেরা চিকিৎসা পাবেন, আর তুমি একটা মাসিক টাকা পাবে যা তোমাকে শান্তিতে থাকতে সাহায্য করবে। আর দ্বিতীয় রাস্তা হলো তুমি তোমার ন্যায়ের ছোট লড়াইটা চালিয়ে যাও। তুমি সাংবাদিকদের সাথে কথা বলো, তুমি আমাকে প্রকাশ করার চেষ্টা করো।
কিন্তু যদি তুমি সেই পথ বেছে নাও তবে আমি শুধু তোমার আর তোমার ঠাকুমার জীবনই শেষ করে দেব না, আমি এটাও নিশ্চিত করব যে পৃথিবী জানুক তুমি শুধু টাকার জন্য আসা একজন অবৈধ সিংহানিয়া। আমি তোমার সংগ্রামের কাহিনীকে লোভের কাহিনীতে বদলে দেব, আর বিশ্বাস করো আমার কাছে এটা করার জন্য যথেষ্ট সম্পদ আছে। অঞ্জলি তাকে এক দৃষ্টিতে দেখতে লাগল। এই লোকটা তার ভাই ছিল, তারা একই রক্ত শেয়ার করছিল, তারা একই বাবাকে শেয়ার করছিল, কিন্তু তারা আর কিছুই শেয়ার করছিল না। সেই সব কিছু ছিল যাকে সে ঘৃণা করত, সেই সব কিছু যা তার ঠাকুমা তাকে বর্জন করতে শিখিয়েছিলেন। কেন? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, এত ঘৃণা কেন? যদি আপনি যা বলছেন তা সত্যি হয় তবে তো আমরা পরিবার। প্রথমবার রুদ্রর অভিব্যক্তিতে কিছু একটা বদল, একটা ছায়া তার মুখে ফুটে উঠল, কিছু একটা যা ব্যথা বা আক্রোশ হতে পারত। পরিবার? আমার বাবা তার শেষ বছরগুলো তোমার প্রতি আসক্ত হয়ে কাটিয়েছেন, তার বৈধ ছেলেদের প্রতি নয়, তার বানানো সাম্রাজ্যের প্রতি নয়, বরং সেই মেয়ের প্রতি যাকে তিনি ছেড়ে দিয়েছিলেন। মারা যাওয়ার আগে তিনি আমার কাছে স্বীকার করেছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে স্বীকৃতি না দেওয়া, যে তুমিই তার আসল উত্তরাধিকারী ছিলে, আমি নই। তার গলায় তিক্ততা স্পষ্ট ছিল। তাই আমার সাথে পরিবারের কথা বলো না শর্মা ম্যাডাম। তুমি আমাকে না জেনেই আমার বাবার ভালোবাসা কেড়ে নিয়েছ, আর এখন তুমি আমার সব কিছু কেড়ে নিতে চাও। আমার আপনার থেকে কিছু চাই না, অঞ্জলি দৃঢ়ভাবে বলল। আমার শুধু আমার ঠাকুমার জন্য, আমার মায়ের জন্য, আর সেই সব মানুষের জন্য বিচার চাই যাদের আপনার পরিবার শেষ করে দিয়েছে। তাহলে তুমি দ্বিতীয় রাস্তা বেছে নিলে। রুদ্র একটা ইশারা করল আর ছায়া থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছিল তারা বডিগার্ড, বিশাল শরীর, ভয়ঙ্কর। শর্মা ম্যাডামকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, নিশ্চিত করো যে সে যেন তার সিদ্ধান্তের ফল বুঝতে পারে। অঞ্জলি নিজের বুকে অস্বস্তি বাড়তে অনুভব করল। তারা তার সাথে কি করতে চাচ্ছিল, তারা তার ঠাকুমার সাথে কি করতে চাচ্ছিল। কিন্তু বডিগার্ডরা তাকে স্পর্শ করার আগেই রান্নাঘরের দরজায় এক আওয়াজ প্রতিধ্বনিত হল, থামো, পুলিশ, কেউ নড়বে না। আলো হঠাৎ জ্বলে উঠল যাতে সবাই মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। অঞ্জলি পলক ফেলল, বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে। অনেক পুলিশ অফিসার বিভিন্ন দরজা দিয়ে ভেতরে ঢুকছিলেন, হাতে অস্ত্র ছিল, তারা আদেশ দিচ্ছিলেন, আর তাদের পেছনে জয়ের হাসি নিয়ে নয়না কাপুর দাঁড়িয়েছিলেন। এইসব কি বোকামি? রুদ্র গর্জে উঠল। সিংহানিয়া সাহেব, এটা আপনার শাসনের শেষ। নয়না হাতে একটা মাইক্রোফোন নিয়ে কাছে এলো। আপনি এইমাত্র যা কিছু বললেন তার সব কিছু রেকর্ড করা হয়েছে। প্রতিটি হুমকি, প্রতিটি স্বীকারোক্তি, প্রিয়া শর্মার সাথে আপনার পরিবার কি করেছিল তার প্রতিটি খুঁটিনাটি। এটা অবৈধ। আপনি আমার অনুমতি ছাড়া রেকর্ড করতে পারেন না। আসলে আমরা পারি। যখন কোনো অপরাধমূলক কাজের সন্দেহ থাকে তখন কর্মকর্তারা নজরদারির অনুমতি দিতে পারেন। আর আজ সকালে আমরা যে তোলমোড়ো পেয়েছি তার জন্য আমাদের কাছে যথেষ্টর চেয়েও বেশি সন্দেহ ছিল। রুদ্র খুনের আগ নিয়ে অঞ্জলির দিকে ঘুরল। তুমি কি জানতে যে এটা হতে চলেছে? না। অঞ্জলি মাথা নাড়ল। সেও সমানভাবে অবাক হয়েছিল। আমি কিছু জানতাম না। সে সত্যি বলছে। নয়না মাঝখানে কথা বলল। অঞ্জলি এই অপারেশন সম্পর্কে জানত না, কিন্তু অন্য কেউ জানত। কেউ একজন যে ন্যায়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে। কর্মকর্তাদের পেছন থেকে এক অবয়ব ফুটে উঠল যা অঞ্জলির হৃৎপিণ্ড থামিয়ে দিল। ঠাকুমা লীলা। তার ঠাকুমা নিজের লাঠির ওপর ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন, কিন্তু তার মাথা উঁচু ছিল, আর তার চোখ এক এমন শক্তিতে জ্বলজ্বল করছিল যা অঞ্জলি আগে কখনো দেখেনি। ঠাকুমা, কিভাবে? যখন তুমি আজ রাতে বের হলে তখন আমি জানতাম যে কিছু একটা ভুল হচ্ছে। লীলা স্পষ্ট আর দৃঢ় গলায় বললেন। আমি কাপুর ম্যাডামকে ফোন করেছিলাম। তিনি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেন, আর আমরা সবাই মিলে এটা তৈরি করলাম। তিনি রুদ্রর কাছে গেলেন, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে নির্ভয়ে বললেন, 25 বছর ধরে আমি চুপ ছিলাম। 25 বছর ধরে আমি তোমার বাবার কারণে নিজের মেয়েকে হারানোর কষ্ট সহ্য করেছি, কিন্তু আজ রাতে তুমি যা কিছু বলেছ আমি সব শুনেছি, আর এখন সারা পৃথিবীও শুনবে। রুদ্র সিংহানিয়া তার জীবনে প্রথমবার নির্বাক হয়ে গিয়েছিল। কর্মকর্তারা তাকে হাতকড়া পড়াতে শুরু করলেন যখন সে উকিল আর মামলা নিয়ে চিৎকার করছিল। বিরাট পালানোর চেষ্টা করল, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই তাকে আটকে দেওয়া হলো। অঞ্জলি ঠাকুমার দিকে দৌড়ে গেল, তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠাকুমা, ও আমার মা সম্পর্কে যা বলল তা কি সব সত্যি? অরেলিও সম্পর্কেও? লীলা তাকে আগলে নিলেন, তার কুঁচকানো গালে চোখের জল গড়িয়ে পড়ছিল। এটা সত্যি আমার বাচ্চা, সব কিছু সত্যি, আর এখন সময় এসেছে যে তুমি পুরো কাহিনীটা জানো।
বাইরে পুলিশের গাড়ির সাইরেন রাতকে আলোকিত করছিল। ভেতরে দুই মহিলা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, যখন কয়েক দশকের রহস্য অবশেষে সামনে আসছিল। লড়াই শেষ হয়নি, এটি মাত্র শুরু হয়েছে। কিন্তু প্রথমবার অঞ্জলির মনে হলো সে একা নয়, আর এটাই সব কিছু বদলে দিচ্ছিল। কেন্দ্রীয় পুলিশ স্টেশন একটি পুরনো বিল্ডিং ছিল, যাতে ঠান্ডা কফি আর পুরনো কাগজের গন্ধ ছিল। অঞ্জলি তার ঠাকুমার সাথে একটা ওয়েটিং রুমে বসেছিল। দুজনকে কম্বলে মুড়িয়ে রাখা হয়েছিল, যা কোনো দয়ালু অফিসার তাদের দিয়েছিলেন। বাইরে ভোরের আকাশ গোলাপি আর কমলা রঙে রাঙাতে শুরু করেছিল, কিন্তু দুজনের কেউই ঘুমায়নি। নয়না কাপুর গত কয়েক ঘন্টা বয়ান নিতে, প্রমাণ জমা দিতে আর সেই সব প্রসিকিউটরদের সাথে যোগাযোগ করতে কাটিয়েছিলেন, যারা মামলার ভয়াবহতা জেনে সাথে সাথে চলে এসেছিলেন। রুদ্র আর বিরাট সিংহানিয়া আলাদা সেলে ছিল। তাদের উকিলরা তাদের জামিনে ছাড়ানোর জন্য পাগলের মতো কাজ করছিলেন, কিন্তু আপাতত তারা গড়াদের পেছনে ছিল, আর ওটাই যথেষ্ট ছিল। ঠাকুমা, অঞ্জলি অবশেষে সেই নিস্তকতা ভাঙল যা তাদের ঘন্টার পর ঘন্টা ঘিরে রেখেছিল। আমার মা সম্পর্কে আর অরেলিওর সম্পর্কে আসলে কি হয়েছিল সে সম্পর্কে আমার সব কিছু জানা দরকার। লীলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন তিনি নিজের আত্মার কোনো গভীর থেকে শক্তি সঞ্চয় করছেন। যখন তিনি চোখ খুললেন, তখন তাতে ব্যথা আর স্বস্তির এক মিশ্রণ ছিল, যা অঞ্জলি আগে কখনো দেখেনি। তোমার মা আমার জীবনের আলো ছিল অঞ্জলি। প্রিয়া শর্মার হাসি তোমার মতোই ছিল, তোমার মতোই দৃঢ় সংকল্প, তোমার মতোই ভেতরের আগুন। যখন আমি ওকে দেখতাম, তখন আমি সেই সব কিছু দেখতাম যা পৃথিবী দিতে পারে। তার গলা কেঁপে উঠল, কিন্তু তিনি বলে চললেন, আমি সিনখানিয়াদের হয়ে 3 বছর ধরে কাজ করছিলাম, যখন প্রিয়ার বয়স 19 হলো। ওর একটা চাকরির দরকার ছিল, আর আমি ভাবলাম যদিও আমার সাথে কাজ করে, তবে আমি ওকে রক্ষা করতে পারব। আমি কত বড় ভুল করেছিলাম। অঞ্জলি তার ঠাকুমার হাত ধরল, কুচকানো চামড়ার নিচে তার নরম হাড়গুলো অনুভব করল। অরেলিও ওকে প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিল। ওকে লক্ষ্য না করা অসম্ভব ছিল। প্রিয়া যে ঘরে ঢুকত, সেই ঘর আলোকিত করে দেওয়ার ক্ষমতা ওর ছিল। প্রথমে আমি ভাবলাম ওর এই মনোযোগ হয়তো শুধু নতুন কর্মচারীর প্রতি একজন মালিকের দয়া, কিন্তু শীঘ্রই আমি বুঝতে পারলাম এটা অন্য কিছু ছিল। সে ওকে ভালোবাসত। লীলা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়া বিশ্বাস করত যে ও ওকে ভালোবাসে, আর হয়তো নিজের বিকৃত উপায়ে ও ওকে ভালোবাসত। কিন্তু ওর মতো পুরুষদের ভালোবাসা সবসময় শর্ত নিয়ে আসে, সীমানা নিয়ে আসে, রহস্য নিয়ে আসে। তিনি থামলেন, জানালার দিকে তাকিয়ে দেখলেন যেখানে ভোরের সূর্য সোনালি আলো ছড়াতে শুরু করেছে। যখন প্রিয়া জানতে পারল যে ও গর্ভবতী, তখন অরেলিও পুরোপুরি বদলে গেল। সেই আকর্ষণীয় আর মনোযোগী মানুষটা একটা ঠান্ডা হিসেবি ব্যক্তিতে পরিণত হল। সে ওকে সন্তান না হওয়ার জন্য টাকার প্রস্তাব দিল। প্রিয়া মানল না। সে ওকে দূরে চলে যাওয়ার আর সিনখানিয়া পরিবারের সাথে কখনো যোগাযোগ না করার জন্য আরও টাকার প্রস্তাব দিল। প্রিয়া তাতেও মানল না। ও কি চেয়েছিল? ও চেয়েছিল যে অরেলিও নিজের মেয়েকে স্বীকৃতি দিক, তোমাকে ওর পদবি দিক, তোমার নিরাপত্তা, পৃথিবীতে তোমার বৈধ জায়গা। ও খুব সরল ছিল আমার প্রিয়া। ও ভেবেছিল ভালোবাসা ওর মতো মানুষের অহংকার আর উচ্চাকাঙ্ক্ষাকে জয় করতে পারবে। চোখের জল লীলার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। অরেলিওর স্ত্রী গ্রেসিয়ালা তোমার জন্মের পরপরই সত্যিটা জানতে পেরেছিল। আমি জানি না ও কিভাবে জানল, কিন্তু ও জেনেছিল। আর গ্রেসিয়ালা খুব কড়া মেজাজের মহিলা ছিল। ও অরেলিওকে একটা চরমপত্র দিয়েছিল, হয় প্রিয়া চিরকালের জন্য ওদের জীবন থেকে গায়েব হয়ে যাবে, নয়তো ও ওকে জনসমক্ষে ধ্বংস করে দেবে। ওর সম্মান, ওর ব্যবসা, ও যা কিছু গড়ে তুলেছিল সব নষ্ট করে দেবে। আর ও কি করল? ও নিজের মেয়ের বদলে নিজের সাম্রাজ্যকে বেছে নিল, তোমাকে। ও প্রিয়াকে বলল যে ওকে চলে যেতে হবে, যে ও আর কখনো ওর সাথে যোগাযোগ করতে পারবে না, যে ও কখনো বলতে পারবে না যে ওর বাচ্চার বাবাকে ছিল। ও ওকে একটা অনেক বড় টাকার প্রস্তাব দিয়েছিল, যা অন্য কোনো দেশে নতুন জীবন শুরু করার জন্য যথেষ্ট ছিল। অঞ্জলি নিজের গলায় একটা অস্বস্তি অনুভব করল। কিন্তু আপনি বললেন ও টাকা প্রত্যাখ্যান করেছিল? ও প্রত্যাখ্যান করেছিল। প্রিয়ার অনেক সম্মান ছিল অঞ্জলি, নিজের ওপর অনেক গর্ব ছিল। ও বলল যে ও সেই লোকের থেকে কিছু চায় না যে নিজের রক্তকে ছেড়ে দিতে পারে।
ও মর্যাদা ছাড়া কারোর থেকে পড়ে থাকা টুকরো গ্রহণ করার বদলে নিজের মেয়েকে দারিদ্র্যের মধ্যে বড় করা বেশি পছন্দ করবে। লীলা একটু থামলেন। তার শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে আসছিল। সেই আলোচনার 1 সপ্তাহ পর প্রিয়া গায়েব হয়ে গেল। অঞ্জলির হৃৎপিণ্ড থেমে গেল। গায়েব হয়ে গেল মানে কি? ও গায়েব হয়ে গেল, ঠিক ওটাই। এক রাতে তোমাকে তোমার দোলনায় ঘুম পাড়ানোর পর ও অ্যাপার্টমেন্ট থেকে এই বলে বেরোলো যে ও দুধ কিনতে যাচ্ছে। ও আর কখনো ফিরে আসেনি। আপনি কি ওকে খুঁজেছিলেন? আমি বছরের পর বছর ওকে খুঁজেছি অঞ্জলি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম। আমার কাছে থাকা সামান্য টাকা দিয়ে প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করেছিলাম। আমি সারা শহরে পোস্টার লাগিয়েছিলাম। কেউ কিছু খুঁজে পায়নি। মনে হচ্ছিল মাটি যেন ওকে গিলে নিয়েছে। অঞ্জলির মনে হলো ফুসফুসে বাতাস পৌঁছাচ্ছে না। আপনার কি মনে হয় অরেলিওর এর সাথে কোনো সম্পর্ক ছিল? লীলা উত্তর দিতে 1 মুহূর্ত সময় নিলেন। অনেক সময় আমি বিশ্বাস করতে চাইনি। আমি এটা ভাবতে চাইনি যে লোকটাকে আমার মেয়ে ভালোবাসত সে এমন কিছু করতে পারে। কিন্তু বছরের পর বছর যখন আমি দেখলাম সিংখানিয়ারা ওদের পথে আসা চেয়ে কাউকে কিভাবে শেষ করে দেয়, তখন আমার সন্দেহ হতে শুরু করল। সন্দেহ যা সন্দেহে পরিণত হলো, সন্দেহ যা নিশ্চয়তায় পরিণত হলো। আপনি আমাকে এটা আগে কেন বলেননি? কারণ আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। লীলা অঞ্জলির মুখ নিজের হাতের মুঠোয় নিলেন। যদি তুমি সত্যিটা জানতে তবে তুমি সিংখানিয়াদের খুঁজতে, তুমি উত্তর দাবি করতে, আর ওরা তোমাকে শেষ করে দিত, যেমনটা ওরা অন্যদের করেছে। আমি তোমাকে ওটা বিশ্বাস করতে দেওয়া বেশি ভালো মনে করেছিলাম যে তোমার মা দুর্ঘটনায় মারা গেছে। অন্তত তুমি শান্তিতে থাকতে পারতে। শান্তি? অঞ্জলি হঠাৎ দাঁড়িয়ে গেল। নিরাশা আর ব্যথা তার গলায় মিশে গেল। আপনার কি মনে হয় আমি এটা বিশ্বাস করে শান্তি পেয়েছি যে আমার মা মারা গেছে? আপনার কি মনে হয় তাকে ছাড়া প্রতিটি ছুটির দিনে কষ্ট হতো না? প্রতিটি জন্মদিনে? আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ওর থাকা উচিত ছিল? আমি জানি আমার বাচ্চা, আমি জানি। আর আমাকে মাফ করে দাও। আমাকে মিথ্যে বলার জন্য মাফ করে দাও। আমাকে আরও বেশি শক্তিশালী আর সাহসী না হওয়ার জন্য মাফ করে দাও। আমাকে সব কিছুর জন্য মাফ করে দাও। অঞ্জলি তার ঠাকুমার দিকে তাকালো। এই মহিলা তাকে বড় করার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, যিনি তাকে ভবিষ্যৎ দেওয়ার জন্য অসুস্থ হওয়া পর্যন্ত কাজ করেছিলেন, যিনি কয়েক দশক ধরে অসম্ভব রহস্য বয়ে বেরিয়েছিলেন। আর ব্যথা সত্ত্বেও, বিশ্বাসভঙ্গ সত্ত্বেও যা সে অনুভব করেছিল, সে তাকে ঘৃণা করতে পারল না। সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত দুটো আবার ধরল। আমি আপনাকে মাফ করে দিলাম ঠাকুমা, কিন্তু আমার আরও একটা কথা জানার দরকার আছে। আপনার কি মনে হয় আমার মা এখনও বেঁচে আছে? লীলা তাকে সেই চোখে দেখলেন যা এক আশায় ভরা ছিল, যা তিনি বছরের পর বছর লুকিয়ে রেখেছিলেন। আমি জানি না অঞ্জলি, কিন্তু ওরা কখনো কোনো মৃতদেহ খুঁজে পায়নি। কখনো কোনো প্রমাণ ছিল না যে ও মারা গেছে। আর এমন কিছু আছে যা আমি তোমাকে কখনো বলিনি, কারণ আমি তোমাকে মিথ্যে আশা দিতে চাইনি। কি 5 বছর আগে আমি একটা চিঠি পেয়েছিলাম। কোনো ঠিকানা ছিল না, কোনো স্বাক্ষর ছিল না। শুধু লেখা ছিল, সে ভালো আছে, ওকে খুঁজো না। এটি ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল। অঞ্জলির শির দানা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ফ্রেঞ্চ? ফ্রেঞ্চ কেন? প্রিয়া খুব ভালো ফ্রেঞ্চ বলতো। আমি ওকে ওটা শিখিয়েছিলাম যখন ও ছোট ছিল, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। ওটা আমাদের গোপন ভাষা ছিল, যা আমরা ব্যবহার করতাম যখন আমরা চাইতাম না অন্য কেউ কিছু বুঝুক। আপনি কি সে চিঠিটা রেখেছেন? ওটা সেই চামড়ার ফাইলে আছে, বাকি সব দলিলের সাথে। ঘরের দরজা খুলল, আর নয়না কাপুর ক্লান্ত কিন্তু সন্তুষ্ট হয়ে ভেতরে এলেন। ভদ্রমহিলারা, আমাদের কাছে খবর আছে। প্রসিকিউটর রুদ্র আর বিরাট সিংখানিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজি, হুমকি, আর আমরা প্রিয়া শর্মার গায়েব হওয়ার সম্ভাব্য যোগসূত্রগুলো তদন্ত করছি। অঞ্জলির সাথে সাথে দাঁড়িয়ে গেল। আপনারা কি ওর খোঁজ করতে পারেন? এত বছর পর কিছু অপরাধের জন্য কোনো আইনি সময়সীমা নেই শর্মা ম্যাডাম। আর গতরে গড় করা স্বীকারোক্তির সাথে আমাদের কাছে আপনার মায়ের মামলা পুনরায় শুরু করার জন্য যথেষ্টের চেয়েও বেশি কিছু আছে। লীলা ডুকরে কেঁদে উঠলেন। আসলে এত সময় পর? আসলে ম্যাডাম। নয়না কাছে এলেন, বৃদ্ধ মহিলার কাঁধে একটা কোমল হাত রাখলেন। কিন্তু আমাদের আপনার পূর্ণ সহযোগিতা দরকার। সব দলিল, সব চিঠি আমি দিয়ে দেব। লীলা মাথা নাড়লেন। সব কিছু, প্রতিটি কাগজ, প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি। যদি ওটা আমার প্রিয়াকে খুঁজতে সাহায্য করে, তবে আমি কোনো দ্বিধা ছাড়াই তা দিয়ে দেব। নয়না অঞ্জলিকে এক গম্ভীর দৃষ্টিতে দেখলেন।
আরও একটা কথা আছে যা আপনার জানা দরকার। জিজ্ঞাসাবাদের সময় বিরাট মুখ খুলতে শুরু করেছে। মনে হচ্ছে ও তথ্যের বিনিময়ে নিজের সাজা কমানোর জন্য কথা বলতে চায়। কী ধরনের তথ্য? ও বলছে যে ও জানে প্রিয়া শর্মার সাথে আসলে কি হয়েছিল। ও বলছে যে ওর ঠাকুরদা অরেলিও মারা যাওয়ার আগে ওকে সত্যিটা বলেছিলেন, আর রুদ্রও জানে, কিন্তু ও কখনো স্বীকার করেনি। দুনিয়া যেন থেমে গেল। অঞ্জলির মনে হলো তার হাঁটু দুর্বল হয়ে আসছে। বিরাট আমার মা কোথায় তা জানে? আমরা এখনও নিশ্চিত নই। ও হয়তো ভালো কোনো ডিল পাওয়ার জন্য মিথ্যে বলছে, কিন্তু প্রসিকিউটর ওকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছেন। যদি ও যা বলছে তাতে কোনো সত্যি থাকে, তবে আমরা ওকে খুঁজে বের করব। পরের কয়েক ঘন্টা বয়ান, স্বাক্ষর আর আইনি প্রক্রিয়ার এক ঝড় ছিল, যা অঞ্জলি প্রায় বুঝতেই পারছিল না। লীলাকে রাতের উত্তেজনার কারণে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু ডাক্তাররা নিশ্চিত করলেন যে তিনি স্থিতিশীল ছিলেন। হাসপাতালের করিডরে খবরের অপেক্ষা করার সময় অঞ্জলির কাছে একটা অপ্রত্যাশিত কল এলো। শর্মা ম্যাডাম, আমি রোহান বর্মা বলছি। আমি এইমাত্র গতরাতে যা হয়েছে তা জানতে পেরেছি। আপনি কি ঠিক আছেন? শেফ রোহান? অঞ্জলি একটা চেনা গলা শুনে স্বস্তি অনুভব করল। হ্যাঁ, আমি ঠিক আছি। এটা একটা লম্বা রাত ছিল। ওরা আমাকে বলেছে যে ওরা তোমাকে ফাঁসানোর জন্য আমার নাম ব্যবহার করেছে। আমার খুব খারাপ লাগছে। যদি আমি জানতাম। এটা আপনার ভুল নয়। আপনার জানার কোনো উপায় ছিল না। লাইনে একটু নিস্তব্ধতা ছিল। শর্মা ম্যাডাম, এমন কিছু আছে যা আমার আপনাকে বলার দরকার আছে। এমন কিছু যা আমার অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আপনি কি সম্পর্কে কথা বলছেন? আমি আপনার মা প্রিয়াকে চিনতাম। আমরা অনেক বছর আগে অন্য একটা রেস্তোরাঁয় অল্প সময়ের জন্য একসাথে কাজ করতাম। এর আগে যে ও সিংহানিয়াদের জন্য কাজ করা শুরু করে। অঞ্জলি প্রায় ফোনটা ফেলে দিচ্ছিল। আপনি আমার মাকে চিনতেন? হ্যাঁ, ও এক অসাধারণ মহিলা ছিল। দয়ালু, বুদ্ধিমান, প্রাণশক্তিতে ভরা। যখন আমি জানতে পারলাম যে তুমি কে, যখন আমি তোমাকে প্রথমবার স্বর্ণতারাতে দেখলাম, তখন আমার প্রায় বিশ্বাসই হয়নি। তুমি একদম ওর মতো, শর্মা ম্যাডাম, একদম। আপনি আমাকে কখনো কেন বলেননি? কারণ প্রিয়া আমাকে দিয়ে কথা করিয়ে নিয়েছিল যে আমি যদি কখনো ওর মেয়ের সাথে দেখা করি, তবে আমি ওকে কিছু বলবো না যতক্ষণ না সঠিক সময় আসে। ও আমাকে বলেছিল, যখন অঞ্জলি শক্তিশালী হয়ে উঠবে, যখন দুনিয়া আর ওকে উপেক্ষা করতে পারবে না, তখনও জানতে পারবে যে সময় হয়েছে। আর যখন তা হবে, তখন আমাকে ওকে গুরুত্বপূর্ণ কিছু বলতে হবে। অঞ্জলির হৃৎপিণ্ড এত জোরে ধরভর করছিল যে ওটাও নিজের কানে শুনতে পাচ্ছিল। কি? ফোনে নয়, আমাকে আপনার সাথে সামনাসামনি দেখা করতে হবে। আপনি কাল সকালে রেস্তোরাঁয় আসার আগে আসতে পারেন। এমন কিছু আছে যা আপনার মা আপনার জন্য রেখে গিয়েছেন। এমন কিছু যা আমি 20 বছরেরও বেশি সময় ধরে আগলে রেখেছি। আমার মা আমার জন্য কিছু রেখে গিয়েছেন? হ্যাঁ, আর আমার মনে হয় এটি ওকে খোঁজার চাবিকাঠি। কল শেষ হয়ে গেল। অঞ্জলি উত্তরের চেয়ে বেশি প্রশ্ন নিয়ে রয়ে গেল। তার মা তার জন্য কি রেখে গিয়েছেন? রোহান এত লম্বা সময় ধরে এমন রহস্য কিভাবে আগলে রাখতে পারল? আর প্রিয়া কেন তার উপর ভরসা করেছিল? যখন লীলা হাসপাতালের বিছানায় ঘুমোচ্ছিলেন, হালকা আওয়াজ করা মনিটরের সাথে যুক্ত হয়ে, তখন অঞ্জলি জেগে থাকল। জানালার বাইরে তাকিয়ে থাকল। শহর হাজারো আলোতে জ্বলজ্বল করছিল। প্রতিটি আলো এক একটা জীবন, এক একটা কাহিনী, এক একটা রহস্যের প্রতিনিধিত্ব করছিল। দুনিয়ার কোথাও হয়তো তার মা এখনও অস্তিত্বে ছিলেন। হয়তো তিনি এই সব বছরগুলো লুকিয়ে কাটিয়েছিলেন, ফেরার সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বা হয়তো সেই চিঠিটা একটা নিষ্ঠুর পরিহাস ছিল, কষ্ট দেওয়ার জন্য ডিজাইন করা এক মিথ্যে আশা। এর কোনো কিছুতে কিছু যায় আসে না। অঞ্জলি সত্যিটা খুঁজে বের করবে, যাই দাম দিতে হোক না কেন। তার ফোন নয়নার একটা মেসেজের সাথে কেঁপে উঠল। বিরাট মুখ খুলেছে। ও বলছে যে প্রিয়া মারা যায়নি। ও বলছে যে অরেলিও উনাকে একটা নতুন পরিচয়ের সাথে ইউরোপে পাঠিয়ে দিয়েছিলেন। ও বলছে যে একটা সেফটি ডিপোজিট বক্সে প্রমাণ আছে যা কেবল রুদ্রই খুলতে পারে। কাল আমরা একটা আদালতের আদেশের চেষ্টা করব। এটা শেষ হয়নি অঞ্জলি, এটা মাত্র শুরু হচ্ছে। অঞ্জলি মেসেজটা 3 বার পড়ল, শব্দগুলো নিজের মাথায় ঢুকতে দিল। তার মা বেঁচে ছিলেন, বা অন্তত অরেলিও যখন তাকে পাঠিয়েছিলেন তখন বেঁচে ছিলেন। ইউরোপ, একটা নতুন পরিচয়, প্রমাণের সাথে একটা সেফটি ডিপোজিট বক্স। আর রোহানের কাছে এমন কিছু ছিল যা তার মা তার জন্য রেখে গিয়েছেন। এমন কিছু যা তিনি এই মুহূর্তের অপেক্ষা করতে করতে 2 দশকেরও বেশি সময় ধরে আগলে রেখেছিলেন। ধাঁধার টুকরোগুলো এক জায়গায় মিলতে শুরু করেছিল, কিন্তু পুরো ছবিটা
এখনো আবঝা ছিল, অসম্পূর্ণ ছিল, ছায়া আর রহস্যে ভরা ছিল। সে তার ঘুমিয়ে থাকা ঠাকুমার দিকে তাকালো। এই মহিলা তার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, যিনি তাকে রক্ষা করার জন্য অসম্ভব রহস্য বয়ে বেরিয়েছিলেন। আমি ওকে খুঁজে বের করব ঠাকুমা, সে অন্ধকারের মধ্যে ফিসফিস করে বলল। আমি মাকে খুঁজে বের করব, আমি কথা দিচ্ছি। বাইরে রাত নিজের পথ চলতে থাকল, তারার চাদরের নিচে ঘটা মানবিক নাটকগুলোর প্রতি উদাসীন হয়ে। কিন্তু অঞ্জলির ভেতরে কিছু একটা স্থায়ীভাবে বদলে গিয়েছিল। সে এখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করা একজন ওয়েট্রেস ছিল না, সে নিজের মাকে খোঁজা এক মেয়ে ছিল, নিজের ঠাকুমার ত্যাগের সম্মান করা এক নাতনি ছিল, নিজের সত্যিটা দাবি করা এক মহিলা ছিল। আর কেউ ওকে আটকাতে পারবে না, কেউ না, এমনকি অতীতের সেই ভূতগুলোও নয় যাদের এখনও সামনে আসা বাকি ছিল। কারণ সিংহানিয়াদের সেফটি ডিপোজিট বক্সে এমন রহস্য অপেক্ষা করছিল যা কেউ কল্পনাও করেনি। এমন রহস্য যা শুধু অঞ্জলির জীবন বদলে দেবে না, তা সেই সব কিছু বদলে দেবে যা সে তার পরিবার সম্পর্কে, সিংহানিয়াদের সম্পর্কে আর সেই রাতের সম্পর্কে জানত, যেদিন প্রিয়া শর্মা চিরকালের জন্য গায়েব হয়ে গিয়েছিলেন। যখন অঞ্জলি স্বর্ণতারা পৌঁছল, তখন সূর্য সবে উঁকি দিচ্ছিল। রেস্তোরাঁ ভোরের আলোয় অন্যরকম লাগছিল। উজ্জ্বলতাহীন দেওয়ালগুলোতে ফাটল এবং বছরের পর বছরের ক্ষয়ক্ষতি ফুটে উঠছিল, যেন ইমারতটি নিজেও জানত যে তাকে আর পূর্ণতার নাটক করার প্রয়োজন নেই। রোহান পেছনের দরজায় ওর জন্য অপেক্ষা করছিল, ঠিক সেই জায়গা যেখানে কয়েকদিন আগে ওর দুঃস্বপ্ন শুরু হয়েছিল। কিন্তু এবার শেফের অভিব্যক্তি আলাদা ছিল। এটি চিন্তা বা ভয় ছিল না, এটি এমন কিছু ছিল যা অঞ্জলি পুরোপুরি চিনতে পারল না। উদাসীনতা, প্রত্যাশা নাকি অপরাধবোধ? আসার জন্য ধন্যবাদ শর্মা ম্যাডাম। আমি জানি এখানে যা কিছু হয়েছে তারপর এই জায়গাটা তোমাকে খারাপ স্মৃতি মনে করিয়ে দেবে। স্মৃতি আমাকে ভয় দেখায় না শেফ, যা আমাকে ভয় দেখায় তা হলো সত্যিটা না জানা। রোহান ধীরে ধীরে মাথা নাড়ল এবং ওকে ভেতরে নিয়ে গেল। ওরা খালি রান্নাঘর পার হয়ে পেছনের অংশে একটা ছোট ঘরে পৌঁছল, যা অঞ্জলি কখনো খেয়াল করেনি। এটি বড়জোর একটা স্টোরেজ রুম ছিল, যা ধুলোমাখা বাক্স আর পুরনো বাসনে ভর্তি ছিল। আমি এখানে ৩২ বছর ধরে কাজ করেছি। রোহান বাক্সগুলো সরাতে সরাতে কথা বলল। সিংহানিয়া পরিবার এই জায়গাটা কেনার অনেক আগে, তোমার জন্মের অনেক আগে, যখন আমি তোমার মায়ের সাথে দেখা করি, তখন আমি বড়জোর একজন সহকারী রাঁধুনি ছিলাম। সে আটার বস্তার পেছনে লুকানো একটা মোর্চা ধরা ধাতব বাক্সের সামনে থামল। প্রিয়া মাঝে মাঝে লীলার সাথে আসত। যখন লীলা একজন ব্যবসায়ীর জন্য অনুবাদ করতেন, যিনি এখানে নিয়মিত রাতের খাবার খেতেন। তোমার মা অসাধারণ ছিলেন। ওনার মধ্যে সেই আলোটা ছিল যা খুব কম মানুষের মধ্যে থাকে, সেই ক্ষমতা যা ওনার চারপাশের সবাইকে বিশেষ অনুভব করাত। আপনারা কি খুব ঘনিষ্ঠ ছিলেন? আমরা বন্ধু ছিলাম, ভালো বন্ধু। প্রিয়ার লীলা ছাড়া কেউ ছিল না। আর আমি, ঠিক আছে, আমিও পৃথিবীতে একা ছিলাম। আমরা একে অপরকে বুঝতাম। রোহান একটা ছোট চাবি দিয়ে ধাতব বাক্সটা খুলল, যেটা সে নিজের গলার হার হিসাবে ঝুলিয়ে রেখেছিল। ভেতরে কাপড়ে জড়ানো একটা প্যাকেট ছিল, যা সময়ের সাথে হলদে হয়ে গিয়েছিল। যে রাতে প্রিয়া গায়েব হয়েছিলেন, তার এক রাত আগে তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি ভীত ছিলেন, কিন্তু দৃঢ়ও ছিলেন। তিনি আমাকে বললেন যে ওনাকে চলে যেতে হবে। উনি আমাকে বুঝিয়ে বলতে পারবেন না কেন, কিন্তু ওনাকে আমার থেকে একটা উপকার চাইতে হবে। রোহানের হাত কাঁপছিল যখন সে প্যাকেজটা খুলল। উনি আমাকে এটা দিয়েছিলেন। উনি আমাকে দিয়ে শপথ করিয়েছিলেন যে আমি এটা ততক্ষণ নিজের কাছে রাখব যতক্ষণ না ওনার মেয়ে এটা পাওয়ার জন্য তৈরি হয়। উনি আমাকে বলেছিলেন, যখন অঞ্জলি শক্তিশালী হবে, যখন দুনিয়া আর ওকে উপেক্ষা করতে পারবে না, তখনই সে জানবে যে সময় হয়েছে। প্যাকেজের ভেতরে 3টি বস্তু ছিল: লাল মোম দিয়ে সিল করা একটা চিঠি, একটা ছোট ছবি আর একটা পাসপোর্ট। অঞ্জলি প্রথমে ছবিটা নিল। তাতে প্রিয়া ছিলেন, স্পষ্টতই গর্ভবতী ছিলেন, নিজের পেটের উপর হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন। ছবির পেছনে সুন্দর হাতের লেখায় লেখা ছিল, আমার অঞ্জলির জন্য, যেদিন আমি জানতে পারলাম যে তুমি হবে আমার সবথেকে বড় উপহার। অঞ্জলি চোখের জল আটকানোর আগেই তা বইতে শুরু করল। পাসপোর্ট? রোহান দলিলের দিকে ইশারা করল। এটা দেখো। অঞ্জলি কাঁপানো হাতে ওটা খুলল। এটি একটি ফ্রেঞ্চ পাসপোর্ট ছিল, আর যে নামটা দেখা গেল তা প্রিয়া শর্মা ছিল না, ওটা ছিল মেরি লোগান।
তোমার মায়ের একটা নকল পরিচয় ছিল, রোহান বুঝিয়ে বলল। উনি গায়েব হওয়ার কয়েক মাস আগেই এটা জোগাড় করেছিলেন। আমার মনে হয় উনি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন, সিংহানিয়াদের থেকে দূরে একটা নতুন জীবন শুরু করার। কিন্তু তখন যদি উনি সবকিছু তৈরি করে ফেলেছিলেন, তাহলে আমাকে সাথে নিয়ে গেলেন না কেন? সেটা শর্মা ম্যাডাম, আমার মনে হয় এই চিঠিটা সব বুঝিয়ে দেবে। অঞ্জলি সিল করা খামটার দিকে তাকালো। ওর হাত এত কাঁপছিল যে ওটা পায়ে ধরতেই পারছিল না। ওর পুরো জীবন, সব না পাওয়া উত্তর, ওর হৃদয়ের সব শূন্যতা, হয়তো উত্তরগুলো ওখানেই ছিল, সেই হলদে হয়ে যাওয়া কাগজে পড়ে থাকার অপেক্ষায়। ও খুব সাবধানে সিলটা ভাঙল, যেন খামটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। ভেতরে ওর মায়ের হাতের লেখায় লেখা বেশ কিছু পাতা ছিল, সেই একই হাতের লেখা যেটাও লীলার কাছে থাকা চিঠিতে দেখেছিল, প্রিয়ার হাতের লেখা। অঞ্জলি জোরে জোরে পড়তে শুরু করল। নীরবতা দূর করার জন্যে ওর মায়ের শব্দগুলো শোনার খুব দরকার ছিল। আমার প্রিয় অঞ্জলি, যদি তুমি এটা পড়ছ, তবে এর মানে হলো সময় হয়েছে। এর মানে হলো তুমি শক্তিশালী, তুমি সাহসী, তুমি সেই সব কিছু যা আমি সবসময় জানতাম যে তুমি হবে। অনেক কিছু আছে যা আমি তোমাকে সামনাসামনি বলতে চেয়েছিলাম, অনেকবার জড়িয়ে ধরতে চেয়েছিলাম। অনেক রাত যখন তুমি কাঁদতে, তখন আমি পাশে থেকে তোমাকে শান্ত করতে চেয়েছিলাম। কিন্তু জীবন আমাকে বেছে নিতে বাধ্য করল, আর আমি নিজের খুশির বদলে তোমার সুরক্ষাকে বেছে নিলাম। অরেলিও সিংহানিয়া তোমার বাবা। আমি জানি না তুমি যখন এটা পড়বে তখন তুমি এটা আগে থেকেই জানবে কিনা, কিন্তু আমার দরকার যে তুমি এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে বোঝো। আমি ওনাকে ভালোবেসেছিলাম অঞ্জলি, আমি আমার পুরো সরল মন দিয়ে ওনাকে ভালোবেসেছিলাম, আর উনিও নিজের বিকৃত উপায়ে আমাকে ভালোবেসেছিলেন। কিন্তু ওনার মতো পুরুষদের ভালোবাসা সবসময় শর্ত নিয়ে আসে, সীমানা আর রহস্য নিয়ে আসে। যখন আমি গর্ভবতী হলাম, তখন অরেলিও আমাকে গায়েব হওয়ার জন্য টাকার প্রস্তাব দিলেন। আমি মানলাম না। আমি চেয়েছিলাম উনি তোমাকে স্বীকৃতি দিন, তোমাকে তোমার জায়গা দিন। আমি এটা ভেবে বোকা ছিলাম যে ওনার ভালোবাসা ওনার উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বড় ছিল। তারপর ওনার স্ত্রী গ্রেসিয়ালা সব জানতে পারলেন, আর তিনি অরেলিওর মতো ছিলেন না, তিনি ভয়ঙ্কর ছিলেন। তিনি আমাকে সরাসরি হুমকি দিলেন। তিনি আমাকে বললেন যে যদি আমি গায়েব না হই, তবে তিনি নিশ্চিত করবেন যে তোমার, আমার বাচ্চার, আমার অঞ্জলির সাথে খারাপ কিছু হবে। আমি ঝুঁকি নিতে পারতাম না, আমি তোমাকে বিপদে ফেলতে পারতাম না। এই কারণেই আমি একটা চুক্তি করলাম, আমি চলে যাব, চিরকালের জন্যে গায়েব হয়ে যাব। বদলে গ্রেসিয়ালা কথা দিলেন যে ওরা তোমাকে কখনো ছোবে না, তোমাকে তোমার ঠাকুমার সাথে শান্তিতে থাকতে দেবে। অরেলিও চুক্তিটা মেনে নিলেন, কিন্তু একটা শর্তের সাথে। আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারতাম না। উনি বললেন তুমি ওনার রক্ত, উনি নিজের মেয়েকে বিদেশের কোনো গরিবিতে বড় হতে সহ্য করবেন না। ওটা আমার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল অঞ্জলি। তোমাকে ছেড়ে যাওয়া মনে হয়েছিল যেন বুক থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি ওটা করলাম কারণ আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। আমি তোমাকে লীলার কাছে ছেড়ে দিলাম কারণ আমি জানতাম যে লীলা তোমাকে ভালোবাসা দিয়ে, মূল্যবোধ দিয়ে, আর সেই শক্তি দিয়ে বড় করবেন যা আমি সরাসরি তোমাকে দিতে পারতাম না। আমি ফ্রান্সে চলে গেলাম, আমি একটা নতুন পরিচয় নিলাম, আমি একটা নতুন জীবন বানালাম। কিন্তু আমি তোমার কথা ভাবা কখনো বন্ধ করিনি, আমি তোমাকে ভালোবাসা কখনো বন্ধ করিনি, আমি সেই মুহূর্তের স্বপ্ন দেখা কখনো বন্ধ করিনি যখন আমি তোমাকে আবার দেখতে পাব। বছর কয়েক আগে যখন আমি জানতে পারলাম অরেলিও মারা গিয়েছেন, তখন আমি ফিরে আসার কথা ভেবেছিলাম, কিন্তু রুদ্র ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণ করছিল, আর সে তার বাবার চেয়েও খারাপ ছিল, অনেক বেশি নিষ্ঠুর, অনেক বেশি দয়াহীন। আমার ভয় ছিল যে আমি যদি সামনে আসি তবে সে তোমার সাথে কি করতে পারে। তাই আমি অপেক্ষা করলাম, আমি অপেক্ষা করলাম যে তুমি ওদের মোকাবিলা করার জন্য যথেষ্ট শক্তিশালী হও। আমি অপেক্ষা করলাম দুনিয়া দেখুক যে তুমি আসলে কে। আর যদি তুমি এটা পড়ছ, তবে তার মানে হলো সেই মুহূর্ত এসে গিয়েছে। অঞ্জলি, আমার ভালোবাসা, আমার জীবন, আমার বেঁচে থাকার কারণ। আমি জীবিত আছি, আমি তোমার জন্য এই সব বছর ধরে অপেক্ষা করছি। আর যদি তুমি আমাকে খুঁজতে চাও, যদি তুমি আমাকে জানতে চাও, যদি তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য মাফ করতে পারো, তবে প্যারিসে মন্টমার্ট্রে একটা জায়গা আছে, একটা ছোট ক্যাফে যাকে লে রেফিউজ ডেজ এমস বলে। আমি সেখানে গত 20 বছর ধরে প্রতি রবিবার সকালে যাই। আমি সবসময় একই জিনিস অর্ডার করি, কফি লাত্তে আর একটা ক্রসা। আমি সবসময় জানলার পাশে একই টেবিলে বসি, আর আমি সবসময় জানলার বাইরে দরজার দিকে তাকিয়ে থাকি, সেই দিনের অপেক্ষায় যখন আমার মেয়ে সেখান দিয়ে ভেতরে ঢুকবে।
আমি তোমাকে ভালোবাসি অঞ্জলি, আমি তোমাকে সেই মুহূর্ত থেকে ভালোবাসি যখন আমি জানতে পেরেছিলাম যে তুমি আছো। আমি তোমাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। ইতি, তোমার মা প্রিয়া। অঞ্জলি পড়া শেষ করল, আর তারপর যে নিস্তব্ধতা এলো তা ছিল পূর্ণ। চোখের জল ওর মুখে অনিয়ন্ত্রিতভাবে বইছিল, কাগজের ওপর পড়ছিল, সেই শব্দগুলোর সাথে মিশে যাচ্ছিল যেগুলো পড়ার জন্য 2 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিল। রোহানও কাঁদছিলেন, কোনো লজ্জা ছাড়াই, ওটা লুকানোর চেষ্টা ছাড়াই। উনি বেঁচে আছেন, অঞ্জলি ফিসফিস করে বলল, আমার মা বেঁচে আছেন। তিনি সবসময় ছিলেন শর্মা ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছিলেন, আপনাকে দূর থেকে ভালোবাসছিলেন। অঞ্জলি চিঠিটা নিজের বুকের সাথে চেপে ধরল। মনে হচ্ছিল যেন ওর মায়ের হাত সময় আর দূরত্বের সীমানা পেরিয়ে ওকে জড়িয়ে ধরছে। ঠিক সেই মুহূর্তেই ওর ফোন বেজে উঠল। ওটা নয়না ছিল। অঞ্জলি, আমাদের কাছে আদালতের নির্দেশ আছে, ওরা সিংখানিয়াদের সেফটি ডিপোজিট বক্স খুলেছে, আর আমরা এমন কিছু পেয়েছি যা তোমার এখনই দেখা দরকার। তোমার মা সম্পর্কে এমন কিছু যা রুদ্র বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিল। অঞ্জলি রোহানের দিকে তাকাল, তারপর চিঠির দিকে, তারপর ম্যারি লোগান নামের সেই পাসপোর্টের দিকে। আমি ওখানে যাচ্ছি, কারণ ওর মায়ের চিঠি অনেক প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু সেই সেফটি ডিপোজিট বক্সে যা অপেক্ষা করছিল তা এটিই বোঝাবে যে প্রিয়া শর্মার কাহিনী যে কারোর কল্পনার চেয়েও অনেক বেশি জটিল ছিল, আর অঞ্জলির যাত্রা মাত্র শুরু হয়েছিল। সিংখানিয়াদের সেফটি ডিপোজিট বক্সে কয়েক দশকের রহস্য ছিল, ঘুষের দলিল, অবৈধ চুক্তি, নোংরা ব্যবসার প্রমাণ যা যে কোনো বাণিজ্যিক সাম্রাজ্যকে নাড়িয়ে দিত। কিন্তু সেই সময় অঞ্জলির জন্য ওগুলোর কোনো গুরুত্ব ছিল না। যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো একটা মনিলা খাম, যার উপর ওর নাম সেই হাতের লেখায় লেখা যা ও এখন যে কোনো জায়গায় চিনতে পারবে, ওর মায়ের হাতের লেখা। নয়না সাবধানে ওটা ওর হাতে তুলে দিলেন। রুদ্র এটাকে অনেক বছর আগে এখানে রেখেছিল। সম্ভবত প্রিয়া অরেলিও মারা যাওয়ার কিছু আগে এই চিঠিটা ওকে পাঠিয়েছিলেন, এই অনুরোধ করার জন্য যে সে যেন ওটা ওনার মেয়েকে দিয়ে দেয়। সে কখনো তা করেনি, আর রুদ্র এটাকে নিজের পরিবারের বাকি সব রহস্যের সাথে চাপা দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। অঞ্জলি খামটা খুলল। ভেতরে একটা কাগজ আর একটা সাম্প্রতিক ছবি ছিল। ছবিতে সাদা চুলের এক মহিলা ছিলেন, উজ্জ্বল চোখ আর একটা হাসি যা ঠিক ওর মতো ছিল। প্রিয়া, ওর মা, জীবিত, বাস্তব, ওর জন্য অপেক্ষা করছেন। চিঠিটা সংক্ষিপ্ত ছিল, আমার অঞ্জলি, যদি তুমি কখনো এটি পড়ো তবে আমি চাই তুমি জানো যে আমি তোমার জন্য লড়াই করা কখনো বন্ধ করিনি। তোমার জন্মদিনে প্রতি বছর আমি তোমার বাবাকে চিঠি পাঠিয়েছি, ওনাকে অনুরোধ করেছি যেন তোমাকে দিয়ে দেন। উনি কখনো তা করেননি, কিন্তু আমি অপেক্ষা করতে থাকলাম। আমি সব সময় অপেক্ষা করব। লে রিফিউজ দিস এমস, প্রতি রবিবার যতক্ষণ আমার হৃৎপিণ্ড চলা বন্ধ না হয়। আমি তোমাকে ভালোবাসি, ইতি, মা। অঞ্জলি নয়নার দিকে তাকালো, তারপর রোহানের দিকে যে ওর সাথে এসেছিল, আর অবশেষে ও একটা সিদ্ধান্ত নিল যা ওর জীবন চিরকালের জন্য বদলে দিল। আমাকে প্যারিস যেতে হবে। উড়ান ঘণ্টার পর ঘণ্টা চলল, যা অনন্তকালের মতো মনে হয়েছিল। লীলা নিজের শারীরিক অবস্থার কারণে যাত্রা করতে পারলেন না, কিন্তু তিনি জোর দিলেন যেন অঞ্জলি যায়। যাও আমার বাচ্চা, তিনি হাসপাতালে অঞ্জলির হাত শক্ত করে ধরে বলেছিলেন, যাও আর আমার প্রিয়াকে খুঁজে বের করো। ওকে বলো যে আমি ওকে মাফ করে দিয়েছি, ওকে বলো যে আমি ওকে ভালোবাসা কখনো বন্ধ করিনি, আর ওকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। নয়না সবকিছু সামলালেন, টিকিট, হোটেল, ফ্রান্সে যোগাযোগ, যা কিছু ভুল হলে সাহায্য করবে। সিংখানিয়াদের সম্পর্কে রিপোর্ট অপেক্ষা করতে পারত, এটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি রবিবার ছিল যখন অঞ্জলি মন্টমার্ট্রে পৌঁছাল। বসন্তের সূর্যের নিচে পাথরে রাস্তাগুলো ঝলমল করছিল। শিল্পীরা কোনায় দাঁড়িয়ে ছবি আঁকছিলেন, সঙ্গীত শিল্পীরা এমন সুর বাজাচ্ছিলেন যা প্রতিশ্রুতির মতো বাতাসে ভাসছিল। আর সেখানে এক সরু গলিতে ওর মায়ের বলা সেই ক্যাফেটা ছিল, লে রিফিউজ দ্যাস এমস, আত্মার আশ্রয়স্থল। অঞ্জলি দরজার সামনে দাঁড়িয়ে গেল। ওর হৃৎপিণ্ড এত জোরে ধরভর করছিল যে ওর মনে হলো চারপাশের সবাই সেটা শুনতে পাচ্ছে। কি হবে যদি ওর মা ওখানে না থাকেন? কি হবে যদি তিনি যাওয়া বন্ধ করে দিয়ে থাকেন? কি হবে যদি এত বছর পর তিনি আর দেখা করতে না চান? কিন্তু তখন ওর লীলার কথা মনে পড়ল।
সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, এটি হলো ভয় থাকা সত্ত্বেও কাজ করা। ও দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ক্যাফেটি ছোট আর আরামদায়ক ছিল, যাতে পুরনো ছবিতে দেওয়াল ঢাকা ছিল, আর টাটকা কফির সুবাস প্রতিটি কোণায় ভরেছিল। সেই ভোরের সময় খুব কম লোক ছিল। এক কোণায় এক যুবক দম্পতি খবরের কাগজ পড়ছিল, একজন বৃদ্ধ লোক, আর জানলার পাশে দুজনের জন্য একটা টেবিলে সাদা চুলের এক মহিলা রাস্তার দিকে তাকিয়েছিলেন, যার অভিব্যক্তি এমন ছিল যেন তিনি সারা জীবন অপেক্ষা করেছেন। অঞ্জলি নড়তে পারছিল না, শ্বাস নিতে পারছিল না। সেই মহিলাকে দেখা ছাড়া আর কিছু করার ক্ষমতা ওর ছিল না, যিনি ওর মা ছিলেন, যিনি ওকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, যিনি এই মুহূর্তের অপেক্ষা করতে করতে 2 দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তারপর প্রিয়া নিজের মাথা ঘরালেন, ওদের চোখাচোখি হল, আর দুনিয়া থমকে গেল। প্রিয়া নিজের হাত নিজের বুকের ওপর রাখলেন, যেন ওনার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসার হুমকি দিচ্ছে। ওনার ঠোঁট কাঁপছিল, একটা শব্দ তৈরি করছিল, যা তিনি উচ্চারণ করতে পারছিলেন না। চোখের জল ওনার গাল বেয়ে বইতে শুরু করল যখন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। অঞ্জলির ওপর থেকে উনি নিজের চোখ সরালেন না। অঞ্জলি? ওনার গলা বড় জোর একটা ফিসফিসানি ছিল। মা? সেই একটা শব্দ কয়েক দশকের ব্যথা, অনুপস্থিতি আর না বলা ভালোবাসাকে আগলে রাখা বাঁধটা ভেঙে দিল। প্রিয়া উনার মেয়ের দিকে দৌড়ে এলেন আর ওকে এক আলিঙ্গনে জড়িয়ে নিলেন, যা হারিয়ে যাওয়া সব আলিঙ্গন, সব শুভরাত্রি চুম্বন আর সেই সব চোখের জলকে ফিরে পেতে চাইছিল যেখানে তিনি পৌঁছতে পারেননি। আমার বাচ্চা! প্রিয়া ডুকরে কেঁদে উঠলেন। আমার সুন্দর বাচ্চা, তুমি শেষ পর্যন্ত চলে এলে, তুমি শেষ পর্যন্ত চলে এলে। অঞ্জলিও কাঁদছিল, নিজের মায়ের সাথে লেপ্টে ছিল, যেন ওর ভয় হচ্ছিল যে মা আবার গায়েব হয়ে যাবেন। আমি আপনাকে খুঁজে পেয়েছি মা, আমি আপনাকে খুঁজে পেয়েছি। ওরা ঘণ্টার পর ঘণ্টা ধরে জড়িয়ে ধরে থাকল, যা মনে হচ্ছিল ঘণ্টার পর ঘণ্টা, যখন ক্যাফের অন্য গ্রাহকরা আবেগপ্রবণ হয়ে দেখছিলেন। যা ওরা দেখছিল তা পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু মুহূর্তের ভয়াবহতা অনুভব করছিল। যখন ওরা শেষ পর্যন্ত আলাদা হল, প্রিয়া অঞ্জলির মুখ নিজের হাতের মুঠোয় নিলেন। প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখছিলেন, যেন তিনি প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি মনে রাখতে চান। তুমি খুব সুন্দর, তিনি ফিসফিস করে বললেন। আমি যতটা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি সুন্দর। আর এই চোখ, তোমার চোখ আমার মতো, আর তোমার হাসি। ঠাকুমা লীলা, আমার মা কেমন আছেন? উনি আপনার জন্য অপেক্ষা করছেন। উনি অসুস্থ, কিন্তু উনি লড়াই করছেন। উনি আপনাকে দেখতে চান মা, উনি চান আপনি ঘরে ফিরে যান। প্রিয়া ওনার চোখ বন্ধ করে নিলেন, নতুন করে চোখের জল বেরিয়ে এলো। উনি কি আমাকে মাফ করতে পারবেন ওনাকে ছেড়ে যাওয়ার পর? উনি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছিলেন, উনি শুধু আপনাকে আরও একবার জড়িয়ে ধরতে চান। ওরা জানলার পাশে টেবিলে একসাথে বসল, সেই টেবিলে যেখানে প্রিয়া 20 বছর ধরে অপেক্ষা করেছিলেন। আর ওরা কথা বলল, ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, কাহিনী শেয়ার করল, শূন্যতা পূরণ করল, সেই সময়ের গভীর খাদের ওপর সেতু তৈরি করল, যা ওদের আলাদা করে দিয়েছিল। প্রিয়া প্যারিসে ওনার জীবন সম্পর্কে বললেন, কিভাবে তিনি লীলার শেখানো ভাষা ব্যবহার করে একজন অনুবাদক হিসেবে কাজ করেছেন, কিভাবে তিনি একটা ছোট কিন্তু সম্মানজনক জীবন গড়েছেন, কিভাবে তিনি প্রতি রবিবার এই ক্যাফেতে আসতেন এই আশায় যে ওনার মেয়ে সেই দরজা দিয়ে ভিতরে ঢুকবে। অঞ্জলি নিজের জীবনের কথা বলল। লীলা ওকে অগাধ ভালোবাসা দিয়ে বড় করেছেন, নিজের ঠাকুমাকে শুনে 7টি ভাষা শিখেছে, একজন ওয়েট্রেস হিসেবে কাজ করা, অপমানিত হওয়া, আর অবশেষে নিজের আওয়াজ খুঁজে পাওয়া। তুমি ফ্রেঞ্চ ভাষায় জবাব দিলে? প্রিয়া কাঁদতে কাঁদতে হাসলেন যখন অঞ্জলি কাহিনীটা বলল। অবশ্যই তুমি দিয়েছ, তুমি আমার মেয়ে আর লীলার নাতনি, আমার চেনা সবথেকে শক্তিশালী 2 মহিলা। যখন প্যারিসের উপর সূর্য ডুবতে লাগল, আকাশকে সোনালি আর গোলাপি রঙে রাঙিয়ে দিয়ে, তখন প্রিয়া অঞ্জলির হাত ধরলেন। আর এখন কি? এখন আপনি আমার সাথে বাড়ি চলবেন। ঠাকুমার আপনার প্রয়োজন, আমার আপনার প্রয়োজন। এখন লুকোনোর মতো কেউ নেই মা। সিংখানিয়াদের শেষ হয়ে গিয়েছে। রুদ্র আর বিরাট যা কিছু করেছে তার জন্য ন্যায়ের মুখোমুখি হবে। আর আপনি নিজের জীবন ফিরে পাওয়ার যোগ্য।
প্রিয়া জানলার পাশে শহরের রাস্তার দিকে তাকালেন, যা এত লম্বা সময় ধরে ওনার আশ্রয়স্থল ছিল। আমি 20 বছরেরও বেশি সময় পালিয়ে কাটিয়েছি অঞ্জলি। লুকিয়ে থেকে আধমরা হয়ে বেঁচেছিলাম, কারণ আমার হৃৎপিণ্ডের অর্ধেকটা তোমার সাথে ছিল। আমি কি আসলে ফিরে যেতে পারি? আমি কি আসলে আবার শুরু করতে পারি? আবার শুরু নয় মা, চালিয়ে যাওয়া। সেখান থেকেই চালিয়ে যাওয়া যেখান থেকে আমাদের অন্যায়ভাবে আলাদা করে দেওয়া হয়েছিল, এক পরিবার হিসেবে চালিয়ে যাওয়া। কয়েক সপ্তাহ পর শহরের এয়ারপোর্টে লীলা এক হুইল চেয়ারে বসে নয়না, রোহানার মেডিকেল টিমে ঘেরা হয়ে অপেক্ষা করছিলেন, যারা ওনার সাথে আসার জন্য জেদ করেছিলেন। যখন আন্তর্জাতিক আগমনের দরজা খুলল আর অঞ্জলি সাদা চুলের এক মহিলার হাত ধরে সামনে এলো, তখন লীলার চিৎকার ছিল বিশুদ্ধ পশুর মতো, এক মায়ের নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার আওয়াজ। প্রিয়া ওনাদের দিকে দৌড়ে এলেন, হুইল চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, নিজের মায়ের হাত ধরলেন। মা, আমাকে মাফ করে দাও, আমাকে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য মাফ করে দাও, আমাকে সব কিছুর জন্য মাফ করে দাও। লীলা ওনাকে নিজের অবশিষ্ট সামান্য শক্তি দিয়ে জড়িয়ে ধরলেন, কিন্তু সেই সব ভালোবাসার সাথে যা তিনি কয়েক দশক ধরে জমিয়ে রেখেছিলেন। মাফ করার মতো কিছু নেই আমার বাচ্চা, তুমি এখানে আছো, তুমি জীবিত আছো, শুধু এটাই বড় কথা। অঞ্জলি চোখের জল মুছতে মুছতে দৃশ্যটি দেখছিল। শর্মা পরিবারের 3 প্রজন্মের মহিলারা অবশেষে এক হল। 3 মহিলা যারা অসম্ভব ক্ষতি, ভয়ঙ্কর অন্যায় আর নিষ্ঠুর বিচ্ছেদের মধ্যেও টিকে রইল, কিন্তু যারা একে অপরকে ভালোবাসা কখনো বন্ধ করেনি। নয়না কয়েক সপ্তাহ পর ওনার রিপোর্ট প্রকাশ করলেন। সিংহানিয়াদের আর তাদের পতনের কাহিনী মাসের পর মাস জাতীয় সংবাদ হয়ে থাকল। রুদ্র আর বিরাটকে অনেক অভিযোগে দোষী সাব্যস্ত করা হলো। তারা শুধু নিজেদের স্বাধীনতা হারালো না, সেই পুরো সাম্রাজ্যও হারালো, যা তারা মিথ্যে আর নিষ্ঠুরতার ওপর গড়েছিল। শান্তি চিকিৎসালয়কে নৈতিক বিনিয়োগকারীদের এক জোটের কারণে বাঁচানো গেল, যাকে নয়না একত্রিত করতে সাহায্য করেছিলেন। লীলা নিজের মেয়ে আর নাতনি দ্বারা পরিবেষ্টিত হয়ে এখন কোনো চিন্তা ছাড়াই নিজের চিকিৎসা চালিয়ে যেতে পারতেন। অঞ্জলিকে আন্তর্জাতিক অনুবাদ সংস্থা, নামী বিশ্ববিদ্যালয় আর মানবিক সংস্থাগুলো থেকে চাকরির প্রস্তাব দেওয়া হলো, যারা ভাষার প্রতি ওর উপহারকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ও অন্য কিছু বেছে নিল। ও সহায় সম্বলহীন যুবকদের জন্য একটা বিনামূল্যে ভাষা শেখার স্কুল প্রতিষ্ঠা করল, ঠিক সেইভাবেই পড়ানো যেভাবে লীলা ওকে শিখিয়েছিলেন, ধৈর্যের সাথে, ভালোবাসার সাথে, আর এই নিশ্চয়তার সাথে যে জ্ঞান হলো অন্যায়ের বিরুদ্ধে সবথেকে শক্তিশালী অস্ত্র। ও এটার নাম রাখল প্রিয়া লীলা শর্মা স্কুল। এক বসন্তের সন্ধ্যায় অঞ্জলি নিজের নতুন বাড়ির বাগানে বসেছিল। নিজের মা আর ঠাকুমাকে একটা গাছের ছায়ায় কথা বলতে দেখছিল। লীলা প্রিয়ার বলা কোনো কথায় হাসছিলেন, এমন এক আওয়াজ যা অঞ্জলি ভেবেছিল সে কখনো শুনতে পাবে না। প্রিয়া ওর দৃষ্টি লক্ষ্য করলেন আর হাসলেন, ওর দিকে একটা হাত বাড়িয়ে দিলেন। এখানে এসো আমার বাচ্চা, আমাদের সাথে বসো। অঞ্জলি ওদের সাথে যোগ দিল, সেই 2 মহিলার মাঝে ঘাসের উপর বসে পড়ল, যাদেরও পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসত। তুমি কি জানো যে আমি এই সব কিছু থেকে কি শিখেছি? ও ধীরে ধীরে বলল। কি আমার ভালোবাসা? লীলা জিজ্ঞেস করলেন। যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা ফ্রেঞ্চ বা হিন্দি বা আমি যে 7টি ভাষায় কথা বলি, ওগুলোর মধ্যে কোনোটিই নয়। সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা হলো ভালোবাসা, আর ওটা আমি আপনাদের থেকে শিখেছি। প্রিয়া আর লীলা একে অপরের দিকে তাকালেন, ওনাদের চোখ খুশির জলে উজ্জ্বল ছিল। আর তুমি এটা পুরোপুরি নির্ভুলভাবে বলো আমার বাচ্চা। প্রিয়া ওর কপালে চুমু খেলেন। তুমি এটা পুরোপুরি নির্ভুলভাবে বলো। সূর্য শহরের ওপর ডুবছিল, আকাশকে সেই একই সোনালি আর গোলাপি রঙে রাঙিয়ে দিচ্ছিল, যা অঞ্জলি প্যারিসে নিজের মাকে খুঁজে পাওয়ার দিন দেখেছিল। কিন্তু এখন সেই রঙগুলোর এক আলাদা অর্থ ছিল। ওগুলো আর একটা দিনের শেষ ছিল না, ওগুলো এক নতুন জীবনের শুরু ছিল। এক জীবন যেখানে সত্যি মিথ্যের ওপর জয় লাভ করেছিল, এক জীবন যেখানে ভালোবাসা ক্ষমতাকে হারিয়েছিল। আর সেই জীবন অঞ্জলি পুরোপুরি নিশ্চিত হয়ে জানত ওটি সবথেকে ভালো সমাপ্তি ছিল, যা ও কখনো কল্পনা করতে পারত। কারণ এটি আসলে কোনো সমাপ্তি ছিল না, এটি সেই সব কিছুর শুরু ছিল যা সব সময় হওয়া উচিত ছিল।